আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে অর্গানিক কেমিস্ট্রির সেকেন্ড লেকচার নিয়ে আসছি। তো আমরা ফার্স্ট লেকচারে তোমাদের 1 থেকে 68টা এমসিকিউ সলভ করছি। এখন সেকেন্ড লেকচারে আমি বাকি এমসিকিউগুলোকে সলভ করে দেওয়ার ট্রাই করব। আর এমসিকিউগুলো সলভ করার আগে তোমাদেরকে আগেই বলে দিই, আমি ট্রাই করব যেই এমসিকিউগুলো থাকবে ওই এমসিকিউ রিলেটেড সব রকম ইনফরমেশনগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। তো তোমরা যারা ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে, তোমাদের অনেকাংশের পড়াটা আজকে কিন্তু ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাবে। এরপরে কাজ কি হবে ভাইয়া, তোমরা নিজেরা একটু প্রশ্নটাকে সলভ করবে, দেখবে খুব ইজিলি সব কিছু পারতেছো। তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমাদের হাজারি স্যারের যে বই আছে, সেই বইয়ের অনুশীলনী যে এমসিকিউ আছে, সেই এমসিকিউতে আমরা অর্গানিকের সকল এমসিকিউগুলো দেখব। ওকে, তো শুরু করি। দেখো, তো আজকে শুরু করব 69 থেকে 69। তো 69 কোয়েশ্চেনটা একটু খেয়াল করো, কি বলছে যে হ্যালোজেন অ্যালকেন এর প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম কোনটা? কি? হ্যালোজেন অ্যালকেন। তাহলে আমাদেরকে আগে হ্যালোজেন অ্যালকেন চিনতে হবে এবং তার প্রতিস্থাপন বিক্রিয়াটা জানতে হবে। চলো আমরা একটু সহজে জিনিসটাকে দেখে আসি। ওকে, তো দেখো ভাইয়া, হ্যালোজেন অ্যালকেন মানে কি? আচ্ছা, এই যে যেই অ্যালকেনের সাথে হ্যালোজেন যুক্ত আছে, যে অ্যালকাইল হ্যালাইডের সাথে হ্যালোজেন যুক্ত আছে, এটা আমাদের হ্যালোজেন অ্যালকেন, ঠিক আছে না? এর কি বিক্রিয়ার মেকানিজম হতে পারে? এর একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এই যে এটা তো তার অ্যালকাইল পার্ট। অ্যালকাইল পার্ট মানে কি? এখানে কার্বন যুক্ত আমাদের কিছু মূলক আছে, অ্যালকাইল মূলক আছে, ধরো CH3 বা অন্য কিছু থাকতে পারে, যা সাধারণ সংখ্যাটা হবে CnH টুয়াইস n প্লাস 1, এইটা, তাই না? এখন এই জিনিস এই জায়গাটাতে খেয়াল করতে ভাইয়া, এখানে যদি আমরা পোলারিটির ব্যাপারটা নিয়ে আসি, তাহলে হ্যালোজেনের পোলারিটি কিন্তু কার্বনের পোলারিটির থেকে বেশি। তাহলে ইলেকট্রনের ঘনত্ব, এই যে মাঝখানে আছে না তাদের সমযোজী বন্ধন, ইলেকট্রনের ঘনত্ব এখানে বেশি হবে না? সে আংশিক মাইনাস হবে না ভাইয়া? আর এইটা আংশিক প্লাস হয়ে যাবে না? তাহলে দেখো তো, এই আংশিক মাইনাস হয়ে গেছে, এই আংশিক প্লাস হয়ে গেছে। এখন এই যে অ্যালকাইল মূলকটা, এটাকে আমি যদি আরেকটু সুন্দরভাবে লিখি, আমরা এভাবে লিখতে পারি না? কার্বন যুক্ত হ্যালাইড এবং তার সাথে আমাদের 3টা হাত আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের যেই কার্যকরী মূলকের সাথে কার্বন থাকে, এটাকে বলে আলফা কার্বন। আলফা কার্বনে জয়তে অ্যালকাইল মূলক থাকবে, সেটা 3 ডিগ্রি অ্যালকোহল বা অ্যালকাইল মূলক হবে। তাহলে যদি 3টা অ্যালকাইল মূলক থাকে, তাহলে এটাকে আমরা বলবো হলো 3 ডিগ্রি অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইড, তাই না? তাহলে এই অ্যালকাইল হ্যালাইডের যে অ্যালকাইল মূলকগুলো থাকবে, এই অ্যালকাইল মূলকটা এর পজিটিভিটির জন্য দায়ী হবে, এর নেগেটিভিটির জন্য দায়ী হবে। ঠিক আছে না ভাইয়া? এখন বিক্রিয়াটা কেমন হবে বলো তো? এখন যদি আমরা বিক্রিয়াটা করি, এটা ধীর গতির বিক্রিয়া হবে। কেমন বিক্রিয়া? ধীর গতির বিক্রিয়া। বিক্রিয়াতে এই যে নেগেটিভ এ আলাদা হয়ে যাবে, এই যে পজিটিভ পার্ট এটা আলাদা হয়ে যাবে। তাহলে পরের ধাপে কি হবে বলো তো? পরের ধাপে হ্যালোজেনটা আলাদা হয়ে যাবে নেগেটিভ চার্জ নিয়ে, কারণ সে আর পার্শিয়াল নেগেটিভ থেকে পুরো নেগেটিভ হয়ে যাচ্ছে। এবং যে অ্যালকাইল মূলকটা আছে ভাইয়া, এই অ্যালকাইল মূলকটা আলাদা হয়ে যাবে। R1 R2 R3, যদি 3টা অ্যালকাইল মূলক থাকে তাহলে কত ডিগ্রি অ্যালকোহল? এটা 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এটা 3 ডিগ্রি অ্যালকাইল মূলক। আচ্ছা, এটা ধীর গতির বিক্রিয়া। এটা হলো কি প্রসেস নাম্বার 1, এটা 1 নম্বর প্রসেস। ঠিক আছে ভাইয়া? এখন 2 নম্বর প্রসেসে কি হবে বলো তো? এই যে অ্যালকাইল মূলকটা আছে না, এই অ্যালকাইল মূলকটা R1 R2 R3, ঠিক আছে, এ প্লাস হয়ে গেছে। এখন এ কি করবে? হাইড্রোক্সিল মূলকের সাথে বিক্রিয়া করবে, হাইড্রোক্সিল মূলকের সাথে বিক্রিয়া করবে। এই বিক্রিয়াটা হবে ভাইয়া ধীর গতির বিক্রিয়া। এটা ছিল ফাস্ট গতির বিক্রিয়া, সরি, এটা ছিল ফাস্ট বিক্রিয়া। ওকে, দ্রুত গতির বিক্রিয়া। এইটা হবে ভাইয়া ধীর গতির বিক্রিয়া। ওকে, এখানে কি হবে? এটা পজিটিভ, এ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ আকর্ষণ করবে, এদের ভিতরে একটা বন্ধন তৈরি হয়ে যাবে। তখন কি হবে? জাস্ট OH এখানে এসে যুক্ত হবে। এই যে সি, তার 3টা অ্যালকাইল মূলক আছে R1 R2 R3, তার সাথে অ্যালকোহল যুক্ত হলো, অ্যালকোহল পার্ট। তাহলে আমাদের এই যৌগটা তৈরি হয়ে গেল। খেয়াল করে দেখো তো ভাইয়া, এখানে এই যে আমাদের টোটাল যৌগ, সেখানে ছিল হলো অ্যালকাইল হ্যালাইড, হয়ে গেল ভাইয়া অ্যালকোহল, কি যুক্ত হলো? হাইড্রোক্সিল গ্রুপ। কি বের হয়ে গেল? অ্যালকাইল গ্রুপ। তাহলে একটা বের হয়ে গেল, তাকে প্রতিস্থাপন করে আরেকজন চলে আসলো না? এই জন্য এটাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া। কি বলে? প্রতিস্থাপন।
এখন খেয়াল করো তো, প্রতিস্থাপন যে করছিল সে কি একটা নেগেটিভ চার্জ না? নেগেটিভ চার্জগুলোকে আমরা একত্রে বলি ভাইয়া নিউক্লিওফাইল। কি বলি? নিউক্লিওফাইল। তাহলে এটাকে বলবো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। কি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এখন ভাইয়া নিউক্লিওফিলিকের বাংলা নাম হলো কেন্দ্রাকর্ষী। কেন্দ্রাকর্ষী। তাহলে এটাকে আমরা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলি। সংক্ষেপে বলি নিউক্লিওফিলিক প্রতিস্থাপনকে বলা হয় ইংলিশে সাবস্টিটিউশন। তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এটা 2 ধাপে হয়েছে না? কয়টা ধাপে হলো? এটা হলো স্টেপ 1, এটা হলো ভাই স্টেপ 2। এই যে 2 ধাপে হইলে তাকে আমরা বলি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন 1। কি বলি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন 1। তাহলে আমরা একটা জিনিস জানলাম ভাইয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এটা 1। তাহলে আরেকটা থাকবে, এটা হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন 2। এই যে শব্দের সাথে 2 আছে না, তাহলে এটা 1 ধাপের বিক্রিয়া। 1 ধাপের বিক্রিয়া। তাহলে উল্টা, আরে শব্দের সাথে 1 আছে, তাহলে এটা 2 ধাপের বিক্রিয়া। কোন ধরনের মেকানিজম? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা কেন্দ্রাকর্ষী সাবস্টিটিউশন বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আরেকটা জিনিস মনে রাখো, দেখো 3টা অ্যালকাইল মূলক থাকলে এই যতটুকু পজিটিভ হইতে পারবে 2টা অ্যালকাইল মূলক বা 2 ডিগ্রি অ্যালকাইল মূলক হলে কিন্তু তার থেকে কম হবে, আবার 1 ডিগ্রি হলে আরেকটু কম হবে, তাই না? তাহলে আমরা এই বিক্রিয়ার যদি আমরা কি করতে চাই, সক্রিয়তার ক্রম দেখতে চাই, এই সাবস্টিটিউশন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কি হবে বলো তো? সক্রিয়তার ক্রম হবে ভাইয়া কিন্তু 3, 2, 1। তাহলে কিন্তু ভাইয়া আমরা এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করলাম, এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের সব জিনিস আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা যদি এইটা বুঝে থাকো তাহলে কিন্তু খুব ইজিলি এই মেকানিজমটা পারবা। ওকে, তো আসো আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে কি বলছিল দেখো, প্রশ্নে বলছে হ্যালোজেন অ্যালকাইন এর প্রতিস্থাপন বিক্রিয়া মেকানিজম কি? তাহলে আমরা জানি ভাইয়া মেকানিজম কি হবে বলো তো? নিউক্লিওফিলিক। আরো সুন্দরভাবে বলো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, SN। ওকে, SN আবার 2 রকম আছে, SN1, SN2। ঠিক আছে, আসো পরের প্রশ্নে আসে। জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার প্রধান উৎপাদ কোনটা? খেয়াল করো কি বলছে, ডিকার্বক্সিলেশন। ডি মানে হলো অপসারণ, কার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড। তাহলে তুমি একটা বিক্রিয়া থেকে কার্বন ডাইঅক্সাইডকে বের করে আনবা, তখন তাকে কি বলবা? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলবা। চলো আমরা এই জিনিসটাকে একটু সুন্দরভাবে শিখি যাতে আমরা পারি সবকিছু অ্যান্সার করতে। ওকে, আসো ভাইয়া, কোথায় আসলাম? রাইট, ওকে। তো আগের জিনিসগুলো আমি মুছে দিচ্ছি। এখন খেয়াল করো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো ভাইয়া? ডিকার্বক্সিলেশন কার হয়? একটা অ্যাসিডযুক্ত লবণের হয়। তার মানে কি, RCOONA, এটা একটা অ্যাসিডীয় লবণ, সোডিয়াম যেটার সাথে যুক্ত থাকবে তার উপর নাম করে হয়। হ্যাঁ, এটার সাথে কি করতে হবে ভাইয়া? এইটাকে যদি আমরা একটা জিনিস দিয়ে বিক্রিয়া করতে পারি তাহলেই আমাদের ডিকার্বক্সিলেশন হবে। সেই জিনিসটার নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড। এই যে জিনিসটা দিলাম না বিক্রিয়াকে, এই জিনিসটাই হলো গিয়ে আমরা একত্রে বলি সোডা লাইম। খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, সোডা লাইমের সংকেত, এটা মনে রাখবা। তখন কি হবে বলো তো ভাইয়া? তখন এই যে এটা হয়েছে না, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে না, এই সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে একটা আছে, এখানে একটা আছে, এই দুইটা মিলে বন্ধুত্ব করে সোডিয়াম কার্বনেট তৈরি করবে। এখন দেখো তো, একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল না, 3টা অক্সিজেন নিয়ে আসলো না, এখানে একটা অক্সিজেন, এখানে 2টা অক্সিজেন, 3টা অক্সিজেনও বের হয়ে আসলো। তাহলে এই যৌগ থেকে একটা কার্বন ডাইঅক্সাইড কমে গেল না ভাইয়া? তখন আমি জাস্ট একটা অ্যালকাইল মূলক পাচ্ছি, আর পাচ্ছি, তাই না? তাহলে আরটা আলাদা হয়ে গেল না? এখন আমি এই জিনিসটাকে যদি একটু সুন্দরভাবে একটা মৌল দিয়ে দেখি, এই আর এর জায়গায় যদি আমি CH3 CH2 কল্পনা করি অ্যালকাইল মূলক, তাহলে কি হবে বলো তো? আর এর সাথে একটা H থাকবে। কি হবে বলো তো? CH3 CH2 COONA, এটার নাম কি? সোডিয়াম প্রোপানয়েড। কার্বন কয়টা? 1টা 2টা 3টা, তাহলে প্রোপেন, তার সাথে সোডিয়াম যুক্ত আছে, সোডিয়াম প্রোপানয়েড। এইটাকে আমি কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করব, ক্যালসিয়াম অক্সাইডে বিক্রিয়া করব সোডা লাইমের সাথে। কি হবে ভাইয়া? সোডিয়াম কার্বনেট বের হয়ে যাবে। কি উৎপন্ন হবে? একটা কার্বন কমে যাবে। কয়টা কার্বন থাকবে? 2টা। তাহলে 2টা কার্বন দাও, CH3 CH2, আরেকটা কার্বন যোগ করো, তাহলে কি হয়ে যাবে? CH3। এটার নাম কি ভাইয়া? ইথেন। ইথেন ছিল ভাইয়া প্রোপেন, হয়ে গেল সোডিয়াম প্রোপানয়েড ছিল, হয়ে গেল ইথেন। তাহলে 1 কার্বন কিন্তু কমে গেল, 1 কার্বন
কমে গেছে, অ্যাসিড থেকে অ্যালকেন উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? অ্যালকেন তৈরি হয়েছে, এক কার্বন কমে গেছে। কমে গেলে আমরা তাকে বলি অবহরণ পদ্ধতি। অবহরণ পদ্ধতি। ওকে, তাহলে অবহরণের একটা প্রসেস কি ভাইয়া? ডিকার্বক্সিলেশন। তাহলে এটা ওভারঅল আমরা যদি বলি তাহলে এটা হলো ডিকার্বক্সিলেশন। দেখো তো ভাইয়া, একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল না, তাহলে এটাকে আমরা বলবো হলো ডিকার্বক্সিলেশন। এই জন্য একটা কার্বন কমে গেছে। কমে গেছে না? এই তো কমে গেছে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? তাহলে আমি সবকিছু কিন্তু তোমাদেরকে ডিটেলে বলে দিলাম। এখন দেখো এমসিকিউটা কত ইজি হয়ে গেছে তোমাদের জন্য। আচ্ছা ভাইয়া দেখো, তাহলে এই যে ডিকার্বক্সিলেশন, তাহলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে না? তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি অ্যাসিড থেকে বের হয়, কি উৎপন্ন হবে ভাইয়া? অ্যালকেন। আমি দেখো ইন ডিটেলে তোমাকে সব বলে দিছে, তাই না? আসো পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন দেখো, 71 নম্বর প্রশ্নে বলছে, দেখো 71 নম্বর প্রশ্নে কি বলছে? এই যে আমাদের চীনা পরিচিত অ্যাসিড যুক্ত লবণ, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করছো, উৎপাদটা কি হবে? তোমরা গেস করতে পারছো না? ইন ডিটেলে পড়ার কারণে উৎপাদটা অবশ্যই অ্যালকেন হবে। কয় কার্বন কম বিশিষ্ট? এক কার্বন কম। কারণ কি? এটা একটা অবরোহ পদ্ধতি, তাই না ভাইয়া? তাহলে এই কার্বনটা কমাই দাও। কার্বন কয়টা থাকে? এটা একটু লিখতে ভুল হয়েছে, টাইপিং মিস্টেক। এখানে একটা কার্বন আছে, তাই না? তাহলে দুইটা কার্বন থাকে না? এটা 3 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, তাহলে দুইটা কার্বন আছে। তাহলে কি হয়ে যাবে আমাদের উৎপাদটা বলো তো ভাইয়া? আমাদের উৎপাদটা হয়ে যাবে এই দুইটা। এই দুইটা মিলে কি হয়? দুই কার্বনের অ্যালকেনের নাম কি? মিথেন, ইথেন। তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া? ইথেন। ওকে, আসো পরের প্রশ্নে আসি। দেখো 72 নম্বর প্রশ্নে বলছে, এই যে একটা বিক্রিয়া দেওয়া আছে, এই যৌগটা কি? এই যৌগটা কি? বিক্রিয়াটা খেয়াল করো তো। সেম না ভাইয়া? সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড একত্রে কি বলে? সোডা লাইম বলে। এই সোডা লাইমের বিক্রিয়াতে কি উৎপন্ন হবে? এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। অ্যান্সারটা কি হবে ভাইয়া? অ্যালকেন। পরের প্রশ্নটা দেখো, 73 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কেন ইম্পর্টেন্ট জানো? আমি এটাকে একটা জিনিস দিয়ে মনে রাখতাম। আমি আগে জিনিসটাকে লিখে দেই, তারপরে তোমাদেরকে বলতেছি। আচ্ছা খেয়াল করো তো ভাইয়া, আমি একটা ছন্দ মনে রাখতাম। সেই ছন্দটাকে একটু মনে রাখো, খুবই কাজে দিবে। LWKR। কি বললাম? LWKR। আচ্ছা আমি কোয়েশ্চেনটাকে পড়ি নাই, আমি জাস্ট আগে এটা বলতেছি, তোমরা এটা একটু মাথায় রাখো আগে। ওকে, এখানে এল ফর হচ্ছে লিবারম্যান। এল ফর কি ভাইয়া? লিবারম্যান। এই লিবারম্যান কি করছে? এই লিবারম্যান ভাইয়া ইন্ডোফেনল তৈরি করছে। ইন্ডোফেনল তৈরি করছে, ঠিক আছে। ডাব্লিউ, এই ডাব্লিউটা হচ্ছে হলো ভাইয়া উইলিয়ামসন। ডাব্লিউটা কি? উইলিয়ামসন। এই উইলিয়ামসন কি করছে? ইথার সিনথেসিস করছে, ইথার সংশ্লেষ করছে, ঠিক আছে। আর তারপরে দেখো কেতে হলো কোব। এ কি করছে? কোব দিছে। কোব দিয়ে কি তৈরি করছে? অ্যাসিড তৈরি করছে। সেই অ্যাসিডের নাম কি? স্যালিসাইলিক অ্যাসিড। সাইলিক অ্যাসিড। এরপরে দেখো ভাইয়া আর, আর পর ভাইয়া রিমেন। আর পর কি? রাইমেন। রাইম্যান। রাইমেন কি করছে? স্যালিসালডিহাইড তৈরি করছে। স্যালিসালডিহাইড তৈরি করছে। তাহলে দেখো আমি কি বললাম? LWKR। এর ফর লিবারম্যান, ইন্ডোফেলন। ডাব্লিউ ফর উইলিয়ামসন, ইটার সংশ্লেষ করছে। কে ফর কোব, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করছে। আর ফর রাইমেন, স্যালিসালডিহাইড তৈরি করছে। তাহলে এই যে নেম রিঅ্যাকশন, বিজ্ঞানের আমাদের অর্গানিক কেমিস্ট্রির নেম রিঅ্যাকশনগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু 4টা ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন তোমাদেরকে বলে দিলাম। এখন খেয়াল করো তো ভাইয়া 73 নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করো। দেখো তো 73 নম্বর প্রশ্নে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে তার সংকেত কি? মাঝখানে একটা ও, তার চারদিকে দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক। এদেরকে কি বলে? এদেরকে বলে ইথার। তাহলে প্রোডাক্ট হিসেবে আমরা কি পাইলাম ভাইয়া? ইথার পাইলাম না? তাহলে বিক্রিয়ায় যদি ইথার প্রডিউস হয় তাহলে আমরা কি বলছি? LWKR। ডাব্লিউতে উইলিয়ামসন, ইথার সিনথেসিস করছে। তাহলে বিক্রিয়াটা কি হবে ভাইয়া? উইলিয়ামসন বিক্রিয়া হবে। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, তাহলে 73 নম্বর কোয়েশ্চেন আমাদের হয়ে গেল। পরের প্রশ্নটা আসো, খুবই মজার একটা কোয়েশ্চেন ভাইয়া। কোয়েশ্চেনটা খেয়াল করো। আমরা কি করলাম? আমরা 74 নম্বর প্রশ্নে বলছি ইথাইন। ইথাইন মানে কি? CH ট্রিপল বন্ড CH। এখানে কি করলাম? লেড প্লাস বেরিয়াম সালফেট দিয়ে হাইড্রোজেন যোগ করলাম। এখন আমাদের প্রোডাক্টটা কি হবে? মেইনলি কি হয় ভাইয়া? একটা অ্যালকাইন, সেখানে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দিয়ে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন হয়। তো এই প্রশ্নটা দেখে ঠাস ঠুস করে সবাই কি করবে? এইটা অ্যান্সার দিয়ে দিবে। 90% ভুল করবে। কিন্তু ভাই এটা ভুল করা যাবে না। কেন? খেয়াল করে তো, এই যে লেড, এই লেড হলো এখানে প্রভাবক, যেটা
হাইড্রোজেনকে এটার সাথে যুক্ত করতে হেল্প করবে। কিন্তু নিচে বেরিয়াম সালফেট আছে না, এ হলো ভাইয়া প্রভাবক বিষ। এটা কি ভাইয়া? প্রভাবক বিষ। এই কিন্তু বাধা দিবে, অর্থাৎ এ অ্যালকাইন সে কি করবে? হাইড্রোজেনকে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি করবে, এরপরে এ গিয়ে একে বাধা দিবে, ফলে পরবর্তী ধাপটার হবে না। তাহলে এইখানে গিয়েই কিন্তু আমাদের প্রোডাক্টটা স্টপ হয়ে যাচ্ছে। তাহলে কি হালকা হতো ভাইয়া? এটা তৈরি হবে? হবে না। এটা অ্যান্সার হবে? হবে না। তাহলে কি হবে ভাইয়া? আমাদের অ্যালকিন হবে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে ভাইয়া, আসো পরের প্রশ্নে আসো। পরের প্রশ্নটা খেয়াল করো তো, 75 নম্বর প্রশ্নে বলছে দেখো, এই যে অ্যালকাইল মূলক তার সাথে একটা হ্যালাইড মূলক, তাহলে এটাকে আমরা একত্রে অ্যালকাইল হ্যালাইড বলতে পারি। তার সাথে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এই বিক্রিয়াটা কৌশল কি? আমি কিন্তু তোমাকে প্রথমেই শিখাই দিয়েছি 69 নম্বর প্রশ্নে, এই অ্যালকাইল হ্যালাইড যদি থাকে, এই অ্যালকাইল মূলকটা কিন্তু পার্শিয়াল পজিটিভ হয় আর এ কিন্তু পার্শিয়াল নেগেটিভ হয়। তো বিক্রিয়াতে হাইড্রোক্সিল মূলকও পার্শিয়াল নেগেটিভ, এই হাইড্রোক্সিল মূলকটা গিয়ে এটাকে প্রতিস্থাপন করে অ্যালকোহল তৈরি করবে, তাই না? পরবর্তী ধাপে তুমি অ্যানোম প্রোডাক্ট পাবা আর ওইস পাবা। তাহলে এই যে একটা নেগেটিভ মূলক আরেকটা নেগেটিভ মূলককে প্রতিস্থাপন করে বিক্রিয়ায় অংশগ্রহণ করলো, নেগেটিভ মূলক মানে নিউক্লিওফিল, সে আরেকটাকে প্রতিস্থাপন করলো, তাহলে এটাকে কি বলবা? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তাই না? আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের বাংলা কি ভাইয়া? নিউক্লিওফিলিক কেন্দ্রাকর্ষী সাবস্টিটিউশন মানে হলো প্রতিস্থাপন। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। আমরা অলরেডি পড়াই ফেলছি। ওকে, আসো পরের প্রশ্নে আসো। কি বলছে দেখো, ৭৬ নম্বর প্রশ্ন, অ্যাস্টারের অম্লীয় আদ্র বিশ্লেষণে কি উৎপন্ন হবে? আচ্ছা ভাইয়া, আমি তোমাদেরকে পড়াইছি না অ্যাস্টার এর অম্লীয় আদ্র বিশ্লেষণ? আচ্ছা দেখো, আমরা কি জানি বলো তো? অ্যাসিড COOH প্লাস অ্যালকোহল ROH, এই দুজন যখন বিক্রিয়া করে তখন উৎপন্ন করে কি বলতো? আর COOH OR প্লাস পানি। এই যে অ্যাসিড প্লাস অ্যালকোহল বিক্রিয়া করলো, তাদের ফলে কি উৎপন্ন হলো বলো তো ভাইয়া? অ্যাসিড প্লাস অ্যালকোহলের বিক্রিয়া উৎপন্ন হলো। দেখো এই জিনিসটা কার সংকেত? এটা হলো অ্যাস্টারের সংকেত। এটা কার? অ্যাস্টারের সংকেত। তার সাথে পানি তৈরি হলো। তাহলে আমি যদি বিক্রিয়াটাকে উল্টাই দিতাম, অ্যাস্টারকে পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করতাম, তাহলে কি আমি আবার অ্যালকোহল আর অ্যাসিডটাকে ব্যাক পাইতাম না ভাইয়া? জাস্ট ওইটাই বলছে, খেয়াল করছো? এই দেখো অ্যাস্টারের আদ্র বিশ্লেষণ, কি উৎপন্ন হবে? অ্যাসিড আর অ্যালকোহল। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? জৈব অ্যাসিড। আর দেখো অপশনে কিছু নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে আসি, দেখো কি বলছে ৭৭ নম্বর প্রশ্ন, এই যে একটা যৌগ, এই যে একটা বিক্রিয়া, এটা কি বলতো? এটা একটা অ্যালকিন, তার সাথে একটা হ্যালাইড গ্রুপ যুক্ত আছে, তার সাথে HBr বা হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? আমি এটা গত লেকচারে পড়াই ফেলছি, আমি জাস্ট এখন একটুখানি রিভাইজ দিয়ে দিই তোমাদেরকে। মনে রাখো ভাইয়া, অ্যালকিন হ্যালাইড এ অ্যালকাইল হাইড্রোজেনযুক্ত ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে ভাইয়া মার্কভ নিকোভ নীতি বলা হয়। কি বলে? মার্কভ নিকোভ ল। এটা খুবই ফেমাস একটা ল, তাই না? মার্কভ নিকোভ লটা কি? তেল আমাকে তেল দেওয়া, অর্থাৎ যার কাছে হাইড্রোজেন বেশি আছে তার কাছে হাইড্রোজেন যাবে। এই যে হাইড্রোজেন ব্রোমাইড, সে কি? সে কি? হাইড্রোজেন প্লাস ব্রোমিন মাইনাস, তাই না? পার্শিয়াল মাইনাস, তার সাথে কি যুক্ত হবে? CH2 ডাবল বন্ড CHBr। কি হবে এখানে বলো তো? এই যে আমাদের ডাবল বন্ড আছে না, এই ডাবল বন্ডটা প্রথমে ভেঙে যাবে। তাহলে এখানে একটা হাত ফাঁকা হলো, এখানে একটা হাত ফাঁকা হলো, তাই না? এখন খেয়াল করো ভাইয়া, এই যে হাইড্রোজেন সে এখানে চলে যাবে, কারণ এখানে হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন কয়টা? একটা। তাহলে ওই যে বললাম মার্কভ নিকোভ ল অনুসারে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যাবে, আর এই ব্রোমিনটা এখানে যাবে। তাহলে পরবর্তী প্রোডাক্টটা কি হবে বলো তো ভাইয়া? CH3 হয়ে যাবে, আর এখানে CH2Br হবে। এটার প্রোডাকশন রেট হবে 90%, উল্টাটা হবে 10%। আমরা এর আগের ক্লাসে পড়াইছি এটা। তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো ভাইয়া? অ্যান্সারটা হবে এটা, এটার সাথে এটার মিল আছে পুরাটা। খেয়াল করছো? এটা হলো মার্কভ নিকোভ ল। উল্টাই দাও তাহলে অ্যান্টি মার্কভ নিকোভ ল, যেটাকে খারাসের নীতি বলা হয়। খারাসের নীতিতে কি হবে? এইখানের উল্টা প্রোডাকশনটা 99% হবে। তখন আমরা আগের দিনে এটা খুব সুন্দর মতো পড়াই দিয়েছি। ওকে, আসো পরের প্রশ্নে চলে যাই। কি বলছে দেখো, ৭৭ নম্বর কোশ্চেনটা খেয়াল করো ভাইয়া, সরি ৭৮ না
আচ্ছা 78 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, রিগনাথ বিকারকের মাধ্যমে তোমাকে একটা বিক্রিয়ার প্রোডাক্ট তৈরি করতে বলছে, তাই না? খেয়াল করো ভাইয়া, রিগনাথ বিকারক বললে এটা একটা খুবই কমন একটা বিকারক, এ বিভিন্ন কিছুর সাথে বিক্রিয়া করে। তাহলে চলো আমরা রিগনাথের সাথে যা যা বিক্রিয়া করে সবার একটা সামারি আমরা দেখে নিই, তাহলে আমাদের জন্য পড়াটা অনেক ইজি হবে, তাই না? আসো, তাহলে প্রথম কথা হলো রিগনাথ বিকারকের সংকেতটা কি? কি গ্রিগনার্ড বিকারক, তাই না? বিকারক, এই গ্রিগনার্ড রিএজেন্টের সংকেত হচ্ছে ভাইয়া আর এমজি এক্স অথবা অ্যারোমেটিক এমজি এক্স। এই যে গ্রিগনার্ড বিকারক এই বিভিন্ন কিছুর সাথে বিক্রিয়া করে। তাহলে আমি চলো প্রথমে বিক্রিয়া দিই। প্রথমে আমরা অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া দিব। অ্যালডিহাইডের প্রথম অ্যালডিহাইডের নাম কি বলো তো? ফর্মালডিহাইড না এটা? এই যখন অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে, এক এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। ঠিক আছে, একটা বললাম। 2 নাম্বার মনে রাখো, এই অ্যালকাইল হ্যালাইড বা হচ্ছে গ্রিগনার্ড বিকারক এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বাদে বাকি সব অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করলে, বাকি সব অ্যালডিহাইড এটার সাথে যদি সে বিক্রিয়া করে তখন সে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। কয় ডিগ্রি ভাইয়া? 2 ডিগ্রি অ্যালকোহল। এরপরে মনে রাখো, এই গ্রিগনার্ড রিএজেন্ট সে যদি অ্যালডিহাইডের ছোট ভাইয়ের নাম কি কিটোন, কিটোনের সাথে বিক্রিয়া করে, সিও এর সাথে বিক্রিয়া করে, তখন কিন্তু ভাইয়া 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। ঠিক আছে, এখন আসো 4 নম্বরে আসো। এই গ্রিগনার্ড বিকারক তাকে তুমি যদি পানির সাথে বিক্রিয়া দাও, সে কিন্তু কি করবে? অ্যাসিড, সে কিন্তু পানির সাথে বিক্রিয়া করলে অ্যালকেন তৈরি করবে। কি তৈরি করবে? অ্যালকেন। এই গ্রিগনার্ড বিকারক তাকে যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দাও, সেটি কি তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে। এই গ্রিগনার্ড বিকারক তাকে যদি তুমি অ্যালকোহলের সাথে বিক্রিয়া দাও, তাহলে কিন্তু অ্যালকিন তৈরি হবে। এই যে আমি 6টা জিনিস তোমাকে দেখাইলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন এমসিকিউ। ওকে ভাইয়া, তাহলে তোমরা এই 6টা এসএস নিয়ে নাও, এটা কিন্তু অনেক কাজে দিবে। এখন আসো ভাইয়া, প্রসিডিওরটা আমাদের এখন আর লাগবে না, আমরা দেখি কি বলছে। গ্রিগনার্ড বিকারকের সাথে কিসের বিক্রিয়া করছি? অ্যালডিহাইডের। কয় কার্বন? অ্যালকাইল মূলক আছে, অবশ্যই 1 কার্বনের থেকে বেশি হবে। তার মানে কি হবে বলো তো? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। বুঝতে পারছো? পরের প্রশ্নে আসো। দেখো দেখো দেখো, আমি কিন্তু একটা জিনিস পড়াইছি 69 নম্বর এমসিকিউ যখন পড়াইছি আমি সব বলে দিয়েছিলাম। দেখো 79 নম্বর এমসিকিউতে তোমাকে কাজে দিচ্ছে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কয় ধাপের? কি 1। আমি বলছিলাম না 1 হলে ধাপ কয়টা হবে ভাইয়া? 2টা হবে। যদি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2 বলতো, ধাপ কয়টা হতো ভাইয়া? 1টা হইতো। খেয়াল করছো? হয়ে গেছে। আর এই সক্রিয়তার ক্রম কি ছিল? 3 2 1। ওকে, আসো পরের প্রশ্নে আসি। দেখো 80 নম্বর প্রশ্নটা দেখো, এটা হলো ওজোনাইড বিক্রিয়া। এই ওজোনাইড বিক্রিয়াটা আমরা একটু শর্টকাটলি শিখবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এক্স দেখো একটা যৌগ বিক্রিয়া করলো, বিক্রিয়া করে উৎপন্ন করলো মিথানেল আর প্রোপানেল। তাহলে আমাদেরকে বিক্রিয়কের নাম চাইছে, উৎপাদ তৈরি করছে, আমাদের বিক্রিয়কের নামটা চাইছে। আমরা কিভাবে বের করব? দেখো আমরা একটু শর্টকাটলি বের করাটা শিখে ফেলি। আচ্ছা মুছে দিলাম। দেখো উৎপন্ন হয়েছিল প্রোপানল আর মিথানল। তাহলে আমি লিখতে পারি না, প্রোপানলকে আমরা কিভাবে লিখবো? CH3 CH2 CHO, এটা হলো প্রোপানল। আর উৎপন্ন হয়েছে কি? মিথানল, তাই না? HCHO, এইটাই না? এইটাকে যদি আমরা একটু মডিফাই করে লিখি ভাইয়া, কিভাবে লিখতে পারি বলো তো? আমরা এভাবে লিখতে পারি না? জিনিসটা সেম, ঠিক আছে। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে CH3 CH2 C, এটাও কিন্তু সেম। এইটা আর এটা দুইটা কিন্তু সেম জিনিস, তাই না ভাইয়া? এখন খেয়াল করো কি করতেছি, 2 জায়গা থেকে আমি অক্সিজেনটাকে বের করে দিচ্ছি, অক্সিজেনটাকে বের করে দিলাম। ওকে, বার হয়ে গেল। তাহলে কি অবশিষ্ট থাকলো বলো তো? অবশিষ্ট কি থাকলো? এখান থেকে কার্বন ডাবল বন্ড, এই কার্বন, এখানে 2টা হাইড্রোজেন আছে, এখানে একটা হাতে আছে হলো CH2 CH3, আরেকটা হাতে আছে ভাইয়া হাইড্রোজেন। তাহলে এখন ইয়া করো ভাইয়া, নাম্বারিং করো তো। 1 যে কার্বন ডাবল বন্ড এখান থেকে কাছে আছে, তাহলে 1 2 3 4, যে দিক থেকে কাছে হয় সেদিক থেকে নাম্বারিং করতে হয়। তাহলে 4 কার্বনের একটা অ্যালকেন তৈরি হলো না? তাহলে এটার নাম কি হবে? 4 কার্বনের অ্যালকেনের নাম কি ভাইয়া? কি বলে? বিউটিন বলে, বিউটিন।
বিউটিন কয় নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে? 1 নাম্বার কার্বনে, তাহলে বিউটিন 1। তাহলে বুঝতে পারছো ভাইয়া কিভাবে করতে হবে? আমাদেরকে রিভার্স প্রসেসে এসে একটা অক্সিজেনকে বার করতে হবে ডাবল বন্ডের ওখান থেকে, আর ডাবল বন্ডকে যুক্ত করতে হবে। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে এই যে অ্যালডিহাইড অথবা কিটোন, সেখান থেকে আমরা তৈরি করলাম হচ্ছে অ্যালকিন। কোন প্রসেসে? ওজোনাইড প্রসেসে, বা এটাকে বলে ওজোনোলাইসিস। লাইসিস মানে ভাঙা। এই যে প্রক্রিয়া, দিস ইজ দ্য ওভারঅল প্রসেস। ওকে, আচ্ছা তাহলে দেখো তো ভাইয়া আমাদের প্রশ্নটাতে কি বলছিল, যে ওজোনাইড করলাম এক্স যৌগটা কি হবে? দেখো তো এই যে বিউটিন 1। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের প্রশ্নে চলে আসি। দেখো তো 81 নম্বর প্রশ্নে কি বলছে? সেম কোশ্চেনটা না ভাইয়া, উৎপাদ দেওয়া আছে, বিক্রিয়ক কি চাইছে, তবে এটাতে আমি স্টার মার্ক দিয়ে রাখবো। কেন জানো? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটাকে একটানা মুখস্থ রাখবা। যদি দেখো, কেন দেখো, যদি উৎপাদ এইটা হয় সিএইচও, দেখো দুইটাতে সিএইচও, এটার একটা নাম আছে, বলতে পারবা কি? এটার নাম হলো গ্লাইকল বলে। এটাকে কি বলে? গ্লাইকল বলে। এই গ্লাইকল তৈরি করার জন্য তোমাদের যেই বিক্রিয়কটা লাগে সেটার নাম হচ্ছে ভাইয়া সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। এই জিনিসটা কি বলতো? ট্রিপল বন্ডযুক্ত সিএইচ কে বলে ইথাইন। তাহলে ইথাইনকে ওজোনাইড করা হলে যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটা হলো গ্লাইকল। এটা একটু মুখস্থ রাখবা। ওকে, এটা একটা স্পেশাল জিনিস, এটা মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন আসো, 82। দেখো 82 প্রশ্নটা অনেক মজার। কেন মজার একটু দেখি। এই যে এনএইচ থাকলে অ্যামিনোমূলক, এনএইচ মানে কি? অ্যামিনোমূলক, তার সাথে অ্যালকাইল জনক যুক্ত আছে, তাকে HNO2 এর সাথে বিক্রিয়া করছে নাইট্রাস অক্সাইডের সাথে, কি প্রোডাক্টটা পাবো? এটা কেন ইম্পর্টেন্ট জানো? কারণ আমি একটু পরে দেখাচ্ছি, আমি একবারে সব জিনিসগুলো লিখি, তুমি বুঝে যাবা। দেখো ভাইয়া আমরা হচ্ছে মুছে দিলাম। দেখো অ্যামিনোমূলক, এটা অ্যালকাইল মূলক, তোমার অ্যারোমেটিক যৌগের সাথেও যুক্ত থাকতে পারে, এটা অ্যালিফ্যাটিক যৌগের সাথেও যুক্ত থাকতে পারে। কি মূলক? অ্যামিনোমূলক। এই অ্যামিনোমূলক যদি ভাইয়া অ্যারোমেটিক যুক্ত অ্যালিফ্যাটিক মূলকের সাথে যুক্ত থাকে তাহলে আমরা এইভাবে লিখবো। এই অ্যামিনোমূলক এই যদি অ্যারোমেটিক যৌগের সাথে যুক্ত থাকে তাহলে আমরা এইভাবে লিখবো, তাই না? এই দুই রকম অ্যামিনোমূলক পাওয়া যায়। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার। এখন এটা কয় ডিগ্রি হইতে পারে? দেখো অ্যামিনোমূলকে এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। সে তো এমনও হইতে পারতো যে দুইটা নাইট্রোজেনের সাথে যুক্ত আছে অ্যালকাইল মূলকের সাথে, তাহলে এটা হয়তো 2 ডিগ্রি। আবার এমনও তো হইতে পারতো 3টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে, তাহলে এটা হয়তো 3 ডিগ্রি। তাহলে আমরা বুঝলাম এতটুকু, অ্যামিনোমূলক অ্যালকাইলের সাথে অ্যালিফ্যাটিকের সাথে যুক্ত হইতে পারে, অ্যারোমেটিকের সাথে যুক্ত হইতে পারে, সে 1 ডিগ্রি হইতে পারে, 2 ডিগ্রি হইতে পারে, 3 ডিগ্রি হইতে পারে। আমরা কিভাবে 1, 2 আর 3 ডিগ্রিটাকে আলাদা করতে পারি এইটাই আমাদেরকে জানতে হবে। এবং এই জিনিসটা আলাদা করার জন্য আমাদের যে বিক্রিয়ক বা রিয়েজেন্ট ইউজ করা লাগে, সেই রিয়েজেন্টটা হলো নাইট্রাস অক্সাইড। এই নাইট্রাস অক্সাইড ইজ নাথিং বাট, মনে রাখবা ভাই, এখানে আমাদের আমরা নাইট্রাস অক্সাইড ইজ নাথিং বাট, এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট প্লাস HCl এর একটা দ্রবণ। এটা একটু মনে রাখবা। এই দুটাকে একত্রিত করলে আমরা নাইট্রাস অক্সাইড পাই। ওকে, এখন আমরা কিভাবে এই তিনটাকে আলাদা করব এইটা আমাদেরকে জানতে হবে। তো আমি একটু উঠাই দিলাম, আমি এক জায়গায় নিয়ে আসবো, সমস্যা নেই। দেখো ফার্স্টে 1 ডিগ্রি অ্যামিনোমূলকে আসো। 1 ডিগ্রি অ্যামিনোমূলক মানে এটা, এই কি করবে? নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করলে কি তৈরি করবে এটা আমাদেরকে জানতে হবে। বিক্রিয়া করলে একটা অ্যালকোহল তৈরি হবে, তার সাথে নাইট্রোজেন গ্যাস তৈরি হবে। ঠিক আছে ভাইয়া, এতটুকু থাকো। 2 ডিগ্রিতে আসো। 2 ডিগ্রি মানে কি? এটা, তাই না? তার সাথে যদি নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে অবশ্যই এটা দিতে হবে, এখানে দিবা। তখন কি হবে বলো তো? এইটার নাম তোমাদেরকে জানতে হবে। এটা হলো নাইট্রাসোঅ্যামিন তৈরি করবে। কি তৈরি করবে ভাইয়া? নাইট্রাসোঅ্যামিন। সেটা দেখতে কেমন? CH3 2N, তার সাথে মনে রাখো NO। এটা হলো নাইট্রাসোঅ্যামিন। এটার নাম কি? নাইট্রাসোঅ্যামিন। নাইট্রোসোঅ্যামিন তৈরি করবে। এটার নাম কি? নাইট্রাসোঅ্যামিন তৈরি করবে। ওকে, তাহলে এটা হলো 2 ডিগ্রির ক্ষেত্রে। 3 ডিগ্রি যদি হইতো তাহলে কি হইতো? এরকম হইতো, সেও HNO2 এর সাথে বিক্রিয়া করবে,
বিক্রিয়া করলে কি তৈরি করবে বলো তো? এটা একটা জটিল যৌগ তৈরি হবে। কি হবে? আচ্ছা, এটা জটিল যৌগ না, আমাদের এটা দেওয়া লাগে না আসলে, এমন থাকে। এই জটিল যৌগটা হবে এমন দেখতে। এখানে দেখো CH3 একটা, এখানে CH2 দুইটা, তাহলে এখানে CH3 কয়টা হয়ে যাবে? তিনটা হয়ে যাবে। তার সাথে কি যুক্ত থাকবে? NH মূলক যুক্ত থাকবে। এটা একটা জটিল যৌগ এবং এই জটিল যৌগের সাথে নাইট্রোনিয়াম আয়ন যুক্ত থাকবে। এটার একটা নাম আছে ভাই, তিনটা মিথাইল মূলক না, তাই ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রাস। ওকে, ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রাস। তাহলে এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তিনটা 3 রকম বিক্রিয়া দিল না? এই 3 রকম বিক্রিয়া থেকে চিনতে হবে 1 ডিগ্রি বিক্রিয়া উৎপন্ন হয় নাইট্রোজেন গ্যাস, শনাক্তকারী বিক্রিয়া। 2 ডিগ্রি বিক্রিয়ায় এই যে নাইট্রোসামিন তৈরি হলো না, এটা একটা হলুদ বর্ণের পদার্থ, হলুদ বর্ণের তৈলাক্ত পদার্থ। ওকে, আর এই যে এটা একটা জটিল আয়ন। তাহলে তিনটা বিক্রিয়া 3 রকম জিনিস তৈরি করলো না? দেয়ার শনাক্তকারী বিক্রিয়া। এই শনাক্তকারী বিক্রিয়ায় এই অ্যামিনো মূলকের শনাক্তকরণ করতে হয়। তো আমি এক জায়গায় নিয়ে আসি, একটু দেখো, এই যে সব জিনিসগুলোকে আমি এক জায়গায় নিয়ে আসছি। আশা করি তোমরা এখন প্রথম থেকে বেসিক সব বুঝতে পারছো। তো এইটা এসএস নিয়ে নাও, আমরা এখন চলে যাই। আশা করি এখন এমসিকিউটাকে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। দেখো এমসিকিউতে কি বলছিল, এই যে এটা কয় ডিগ্রি অ্যামিনো মূলক? 2 ডিগ্রি। কার সাথে বিক্রিয়া করছে? নাইট্রাস অ্যাসিডের সাথে। যে যৌগটা তৈরি হবে সেই যৌগটা কেমন হবে? 2 ডিগ্রি হলে হলুদ বর্ণের তৈলাক্ত পদার্থ নাইট্রাস ও অ্যামিন তৈরি হয়। পারবা না ভাইয়া? ইন ডিটেলে তোমাদেরকে বলে দিলাম। ওকে, আসো পরের প্রশ্ন আসে। দেখো 83 নম্বর প্রশ্নে দেখো, এই দেখো আমি 83 নম্বর প্রশ্নটা তোমাদেরকে পড়াই ফেলছি। স্যালিসাইলিক অ্যাসিড থেকে ফেনল প্রস্তুত করার বিক্রিয়াটার নাম কি? LWKR। দেখো তো এই যে কোব কি করলো? অ্যাসিড তৈরি করলো। কোন অ্যাসিড? স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে বিক্রিয়াটা কি হবে ভাইয়া? কোব যেখানে আছে সেটাই। দেখছো, হয়ে গেছে। পরের প্রশ্নটা আসো, খুবই মজার একটা প্রশ্ন, ট্রিকি কোয়েশ্চেন, মেডিকেলে আসার মতো কোয়েশ্চেন। কি বলছে? এই যে C6H6, এটা কি বলতো? C6H6 ইজ নাথিং বাট, এটা একটা বেনজিন বলয়। এর সাথে যখন এই যে নাইট্রাস অ্যাসিড যোগ করছো, তখন যে জিনিসটা তৈরি হচ্ছে, এই এক্স এর নাম কি বলতো? এই এক্স এর নাম হচ্ছে ভাইয়া এমন নাইট্রোবেনজিন। এটার নাম কি? নাইট্রোবেনজিন। এরপরে টিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করছো, তখন যেটা তৈরি করবে এর নামটা তোমাকে জানতে হবে। এর নামটা হলে এটার নাম কি বলতো ভাইয়া? অ্যানিলিন। এখন তোমাদেরকে যদি তুমি শনাক্ত করতে পারো তাহলে তোমার হয়ে গেছে। খেয়াল করো তো, এই যে এগুলাতে সবগুলোতে কিছু প্রতিস্থাপক মূলক আছে না? প্রতিস্থাপক মূলক থাকে। যখনই একটা অ্যারোমেটিক যৌগে প্রতিস্থাপক মূলক থাকে, ওই প্রতিস্থাপক মূলকটা একটা প্রভাব বিস্তার করে। NO2, এই NO2টা কি বলতো? NO ডাবল বন এরকম ভাবে আসে না? ডাবল বন অবস্থায় থাকে না? ডাবল বন যুক্ত অ্যারোমেটিক যৌগের প্রতিস্থাপক মূলক নেগেটিভ প্রভাব তৈরি করে, ফলে তাদের যে আকর্ষণ, আমি আগের দিনে পড়াইছি, এটাকে আমরা বলতাম হচ্ছে অর্থ প্যারার মেটা গ্রুপ। অর্থ এবং প্যারা গ্রুপের আকর্ষণটা কমে যায়, মেটা গ্রুপের আকর্ষণটাকে বাড়ায় দেয়। কিন্তু তার যে প্রতিস্থাপক মূলক, সে যদি সিঙ্গেল বন্ডের হয়, কিন্তু দুইটা সিঙ্গেল বন্ড আছে, তাহলে এই অর্থ গ্রুপ আর প্যারা গ্রুপের আকর্ষণটাকে বাড়ায় দেয়। তাহলে কি হবে? এটা পজিটিভ প্রতিস্থাপক, এ নেগেটিভ প্রতিস্থাপক। এ বিক্রিয়ণ শক্তি বাড়ায় দিচ্ছে, এ কমাই দিচ্ছে, আর এ তো নিউট্রালাইজ মাঝখানে আছে। তাহলে সবচেয়ে বেশি, আমি যদি তোমাদেরকে বলি সবচেয়ে বেশি শক্তিশালী কি হবে, তাহলে এ অবশ্যই এটা হবে। এরপরে কি হবে? এইটা হবে। তারপরে কি হবে ভাইয়া? এইটা হবে। তাহলে এটা কি? ওয়াই। তাহলে সবচেয়ে শক্তিশালী হলো ওয়াই। এটা কি ভাইয়া? C6H6। তারপরে কি? এক্স। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু ওয়াই C6H6 বা বেনজিন, তারপরে হলো এক্স। তাহলে এটা কোথায় আছে দেখো তো ভাইয়া? এইখানে আছে না? তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখানে ম্যাসোমেরিক ইফেক্ট আছে, এটা আমরা আগের দিনে শিখাইছিলাম। এটা অর্থ গ্রুপ, এটা মেটা গ্রুপ, এটা প্যারা গ্রুপ বলা হয়। অর্থ আর প্যারা গ্রুপের আকর্ষণ বাড়ায় দেয় একযোজী প্রতিস্থাপকগুলা, যাদের সিঙ্গেল বন্ড থাকে। আর দ্বিযোজী দেখো ডাবল বন্ড, এটা প্রতিস্থাপনটাকে কমায় দেয়। এই জন্য আমাদের সঠিক অ্যান্সার হবে এই ঘ নাম্বারটা। ওকে, আসো পরের প্রশ্ন। 85 কোশ্চেন দেখো, এই যে অ্যামিনো গ্রুপ, পৃথিবীতে না, তোমার অর্গানিক কেমিস্ট্রিতে তুমি যতগুলা পড়বা, সক্রিয়তার ক্রম হবে হয় 3, 2, 1 অথবা 1, 2, 3। একমাত্র
একমাত্র যদি ব্যতিক্রম বলো তাহলে হলো সেই অ্যামিনো গ্রুপ। এই অ্যামিনো গ্রুপের তিনটা আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তাদের সক্রিয়তার ক্রম হচ্ছে 213। কত? 213, এটা মনে রাখবা। তাহলে এই যে 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। ওকে, এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আসো ভাই পরের প্রশ্নে চলে আসে। দেখো তো আমরা পরের প্রশ্নে কি বলছে, 86 নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করো। কোন অ্যালকোহলটি নিরোধিত হয়ে অ্যালকিন গঠন করতে পারে না? অ্যালকোহল অ্যালকিন তৈরি করবে, এইটা আমরা জানি। অ্যালকোহলকে তুমি যদি পানি বের করে দাও অ্যালকিন তৈরি হয়। কিন্তু খেয়াল করো তো ভাইয়া, তুমি CH3OH, এটা কি? এটা 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, এটার নাম কি? মিথানল, তাই না? কিন্তু তুমি জানো অ্যালকিন হইতে হলে সর্বনিম্ন কার্বন কয়টা লাগে? 2টা। তাহলে তুমি এইখান থেকে যদি তুমি অ্যালকিন তৈরি করতে চাও, পারবা? লজিক্যালি পসিবল না, কারণ 1 ডিগ্রি 1 কার্বন বিশিষ্ট তো অ্যালকিন হয় না ভাইয়া। তাহলে তুমি এখান থেকে পারবা না। তাহলে অ্যান্সারটা কি ভাইয়া? এইটাই। ওকে, সিম্পলি ভাববা, তাহলে অনেক সময় হয়ে যায় কিন্তু। ওকে, পরের প্রশ্নটা, ফরমালিনটা কি? দেখো ফরমালিন, হোয়াট ইজ ফরমালিন? ফরমালিন আমি এটাকে অ্যাসিওর করতে পারি 50% স্টুডেন্টটাকে ভুল করবে, এই যে এটা দাগাবে। কারণ কি, আমরা বইয়ে পড়ি হচ্ছে 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণকে ফরমালিন বলে। এখন আমরা এটাই বুঝি না, আসলে 40% মানে হচ্ছে ওই প্রোডাক্টটা 40%, 60% পানি আছে, এটা তোমাদেরকে বুঝতে হবে। তাহলে পানি কতটুকু? 60, আর মিথানল বা ফর্মালডিহাইড কতটুকু আছে? 40। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? খ হবে। আবেগে কিন্তু কখনো ক দাগাইও না। ওকে, আসো পরের প্রশ্নে আসি। 88 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, কোন যৌগটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে? মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এই জিনিসটা বোঝার আগে আমি একটু তোমাদেরকে দেখাই দিতে চাই কিছু জিনিস। আচ্ছা, মুছে দিলাম এটা। দেখো 2টা বিক্রিয়া আছে, অ্যালকাইল হ্যালাইড বা বলতে পারো অ্যালডিহাইড, 2 রকম বিক্রিয়া দেয়। একটাকে বলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। কি বলে? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, ঘনীভবন বিক্রিয়া। ওকে, আরেকটাকে কি বলে ভাইয়া বলো তো? আরেকটা বলে কেনিজারো বিক্রিয়া, কেনিজারো বিক্রিয়া। ওকে, একটা হলো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, একটা হলো কেনিজারো বিক্রিয়া, যে কোনো একটা শিখবা। আচ্ছা, আমি কেনিজারোকে শিখি। কেনিজারোতে খেয়াল করো তো ভাইয়া, যা আছে না, তাহলে এটা হলো জারণ বিজারণ বিক্রিয়া। এটা কি? জারণ বিজারণ বিক্রিয়া। এরপরে দ্বিতীয় জিনিস যেটা জানতে হবে তোমায়, এই বিক্রিয়াটিতে আলফা কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না। আলফা কার্বনে আলফা হাইড্রোজেন থাকবে না। তৃতীয়টা হচ্ছে, যেহেতু জারণ বিজারণ, তাহলে তোমার শক্তিশালী একটা মাধ্যম দরকার। কি লাগবে? গাঢ়, কি? গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। তাহলে এইটার যে বৈশিষ্ট্য, তার উল্টা বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া কি? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। তাহলে এর আলফা কার্বনে আলফা হাইড্রোজেন থাকা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। এটা হলো বেসিক পার্থক্য। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এখন কিছু কমন এদের ভিতরে আছে, এই কমন জিনিসগুলো জানতে হবে। কমন কি? এই 2টা বিক্রিয়াটিতে স্টার্টিং করে 2 মোল দিয়ে, স্টার্ট করে কয় মোল দিয়ে? 2 মোল দিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি জানো? এই যে এরা কাদের জন্য হয় বলো তো? অ্যালডিহাইডের জন্য হয়, অ্যালডিহাইড অথবা কিটোনের জন্য হয়। ঠিক আছে, এখন খেয়াল করো, কেনিজারও জারণ বিক্রিয়া দেয়, বিজারণ বিক্রিয়া দেয়। অ্যালডিহাইডের জারণ করলে কি হবে? অ্যাসিড হবে। বিজারণ করলে কি হবে? অ্যালকোহল হবে। তাহলে তুমি এখান থেকে 2টা প্রোডাক্ট পাবা। জারণের জন্য তুমি অ্যাসিড পাবা, বিজারণের জন্য তুমি অ্যালকোহল পাবা। এই যে তোমাকে আমি একটা সামারি করে দিলাম না ভাইয়া, তুমি যদি এই জিনিসটা বুঝো, তুমি অ্যালডিহাইড আর কিটোনের অ্যালডোল আর কেনিজারো ইজিলি যে কোনো এমসিকিউ কে সলভ করতে পারবা। চলো আমরা এমসিকিউটা দেখি। আসো কি বলছে দেখো, 88 অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, তার মানে অ্যালডিহাইড থেকে তুমি এই বিক্রিয়াটাকে করতে চাচ্ছ। এখানে কে দিবে? আমি বলছিলাম যে আলফা কার্বনে আলফা হাইড্রোজেন যার থাকবে সে দিবে। এটা খেয়াল করো তো, এটা তো অ্যালডিহাইড মূলক, এটা আলফা কার্বন। আলফা কার্বনে কি কোনো হাইড্রোজেন আছে? নাই, 3টা ক্লোরাইড মূলক, তাহলে এ দিবে না। এ অ্যালডিহাইড, অ্যালকোহল অ্যালডিহাইড মূলক, এর কোনো আলফা কার্বনই নাই, তাহলে এও দিবে না।
এ অ্যালডিহাইড মূলক, এর সাথে দেখো একটা অ্যামিন অ্যারোমেটিক যৌগ যুক্ত আছে, এর সাধারণ সংকেতটাকে লিখো, এটা এমন, এই যে এইখানে একটা কার্বন আছে, এই কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, ওই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে অ্যালডিহাইড বসতে, তার মানে আলফা কার্বনে কোনো হাইড্রোজেন থাকবে না, তাহলে এও দিবে না। কিন্তু খেয়াল করো তো, এখানে অ্যালডিহাইড মূলক আছে, এর আলফা কার্বন এটা, এই আলফা কার্বনে দেখো একটা হাইড্রোজেন বা অ্যালকাইল মূলক আছে, তার মানে এই বিক্রিয়াটা দিবে ভাইয়া, এই বিক্রিয়া দিবে, তার মানে এটাই আমাদের অ্যান্সার। খেয়াল করছো বেসিক কত ইম্পর্টেন্ট একটা জিনিস ভাইয়া। পরের প্রশ্নে আসো, দেখো 89 নাম্বার কোশ্চেনে কি বলছে, নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয়? 90% এটাই পড়বে দেয়, কিন্তু লাস্টে আছে হলো না। দেখছো এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো মেডিকেলে সবাই ভুল করে। তাহলে ক্যানিজারো বিক্রিয়া কে দেয় না? ক্যানিজারো বিক্রিয়া কে দেয়? যার আলফা হাইড্রোজেন নাই। তাহলে দেয় না কে? যার আলফা হাইড্রোজেন আছে, অর্থাৎ যে অ্যালডোল দেয় সেই তো ক্যানিজারো দিবে না। খেয়াল করো, এই যে অ্যালডিহাইড মূলক, এখানে আলফা কার্বনে আলফা হাইড্রোজেন আছে, তাহলে দিবে? দিবে না। বাকি প্রত্যেকটাতেই দেখো নাই, তাহলে সে বিক্রিয়া দেবে। ওকে, আসো কোন যৌগটা কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কার্বিল অ্যামিন। হোয়াট ইজ কার্বিল অ্যামিন? তাহলে আমরা এই জিনিসটা শিখে আসি, তাহলে এই রিলেটেড সবগুলো এমসিকিউ আমরা পারবো। তো আসো আগে আমরা একটু ডিটেলে শিখে আসি। এটাকে মুছে দিলাম আমি। কার্বিল অ্যামিন বিক্রিয়া কে দেয়, এই বেসিক জিনিসটা তোমাদেরকে জানতে হবে। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে অ্যামিনোমূলক পড়াইছি, অ্যামিনো 1 ডিগ্রি, অ্যামিন 2 ডিগ্রি, 3 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যামিন অ্যারোফেটিক আর অ্যারোমেটিক দুই রকমই হইতে পারে। তো আমি অ্যালিফেটিক অথবা অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন নিয়ে কথা বলতেছি। ওকে, 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে, এটা অ্যালোফেটিক, এটা অ্যারোমেটিক। তারা যার সাথে বিক্রিয়া দেয়, এটা একটু মাথায় রাখতে হবে। কার সাথে বিক্রিয়া দেয় বলো তো? এরা যে যার সাথে বিক্রিয়া দেয় সেটা হচ্ছে CH Cl3। এটা কি বলো তো? এটার নাম হচ্ছে ফরমালিন, সরি ক্লোরোফর্ম। এটার নাম কি? ক্লোরোফর্ম। তাহলে 1 ডিগ্রি অ্যামিন ক্লোরোফর্মের সাথে বিক্রিয়া দেয় কার উপস্থিতিতে ভাইয়া? পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যদি এই শর্তগুলা 1 ডিগ্রি অ্যামিন পূরণ করতে পারে, যেই প্রোডাক্টটা তৈরি করবে তার নাম আমি এখানে লিখলাম, তার নাম হবে হচ্ছে CH3 অ্যালিফেটিকের ক্ষেত্রে N+C, অথবা অ্যারোমেটিক হইলে এমন N+C। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটিতে যেই প্রোডাক্টটা তৈরি হলো এটার নামই হলো ভাইয়া কার্বিল অ্যামিন। এটার নামই কি? কার্বিল অ্যামিন। অথবা এটার আরেকটা নাম আছে, এই নামটা তোমাদেরকে জানতে হবে। নামটা কি বলতো? এর আরেকটা নাম হচ্ছে ফিনাইল আইসো সায়ানাইড। কারণ আমরা জানি কি ভাইয়া, এনসি মানে হলো সায়ানাইড, তো এটার অপর নাম কি? ফিনাইল মূলক যুক্ত আছে আইসো সায়ানাইড। সায়ানাইড মূলকের সাথে ফিনাইল মূলক যুক্ত আছে, তাই ফিনাইল আইসোসায়ানাইড অথবা কার্বিল অ্যামিন। এবং মজার বিষয় কি জানো ভাইয়া, এই কার্বিল অ্যামিনের গন্ধ হলো তীব্র গন্ধযুক্ত। এটা তোমাদেরকে জানতে হবে। তাহলে সামারি কি? 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন, 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন ক্লোরোফর্মের উপস্থিতিতে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করলে যেই প্রোডাক্টটা দেয় সেটাই হলো কার্বিল অ্যামিন অথবা ফিনাইল আইসোসায়ানাইড, এবং যেটা তীব্র গন্ধযুক্ত হয়। তোমরা যদি এটা বুঝো তাহলে আমাদের এমসিকিউটা দেখো কত ইজি হয়ে গেছে। খেয়াল করো, আই এম এক্সট্রিমলি সরি, আমাদেরকে আবার প্রথম থেকে যাওয়া লাগতেছে, প্রবলেম হচ্ছে আজকে একটু। আমরা 88 নম্বর কোয়েশ্চেনে ছিলাম, মেবি না 89 90, আচ্ছা 90 নম্বর কোয়েশ্চেনে ছিলাম। দেখো 90 নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করো, কোনটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়? তাহলে দেখো এই যে 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন, প্রথম প্রশ্নে আমাদের হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো কি বলছে, 91 নম্বর প্রশ্ন। বিকারকটি ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথে বিক্রিয়া দেয়। কি বলছে ভাইয়া? ইথানল আর ইথানোয়িক অ্যাসিড দুইজনের সাথে বিক্রিয়া দেয় এমন বিক্রিয়ককে
আচ্ছা আমরা এখানেই লিখে ফেলি জিনিসটা। ইথানল তার মানে কি, এটা একটা অ্যালকোহল, CH3 CH2OH, এই সাথেও বিক্রিয়া দিবে, ইথানোয়িক অ্যাসিডের সাথেও বিক্রিয়া দিবে, অর্থাৎ CH3 CH2 COOH, এই দুটোর সাথেই বিক্রিয়া যায়। যে কমন বিক্রিয়ক সেটা হলো ভাইয়া সোডিয়াম। সোডিয়ামের সাথে যদি এই অ্যালকোহলটা বিক্রিয়া করে যে প্রোডাক্টটা তৈরি করবে সেটা হবে ভাইয়া CH3 CH2 CONA, তার সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এই হাইড্রোজেন গ্যাস থেকে তুমি বুঝতে পারবা যে এটা একটা অ্যালকোহল। আর সে যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যে প্রোডাক্টটা তৈরি করবে সেটা হবে ভাইয়া CH3 CH2 COONA, এটার নাম হলো সোডিয়াম প্রোপানয়েড। এবং তার সাথে কি তৈরি হবে, তার সাথে পানি তৈরি হবে। তো এতটুকু জানলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দুজনের সাথে কে বিক্রিয়া দিচ্ছে, সোডিয়াম বিক্রিয়া দিচ্ছে। পরের প্রশ্নটা দেখো কি বলছে, দেখো নিচের কোনটি মৃদু অম্লীয় হয়। এই জিনিসটা খুব টেকনিক্যালি ভাববা। অম্লীয় তার মানে কি, অ্যাসিড। অ্যাসিডের বৈশিষ্ট্য কি, যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নকে ত্যাগ করে তারাই অ্যাসিড। খেয়াল করো তো, জৈব যৌগ তাতে আবার অ্যাসিড কোথা থেকে আসবে? সিম্পলি ভাবো, এদের ভিতরে কেউ যদি তার হাইড্রোজেনটাকে ত্যাগ করতে পারে সেই কিন্তু অম্লীয় ধর্মী হবে। এখন কি হয়, অ্যালকাইন, 3 কার্বন 3টা যদি বন্ধন থাকে তাকে বলে অ্যালকাইন। ধরো এখানে একটা কার্বন, ট্রিপল বন্ড, এখানে একটা কার্বন, তাদের যে হাইড্রোজেনটা থাকবে তাদের হাইড্রোজেনের প্রতি আকর্ষণের তুলনায় এই 3 বন্ধনের আকর্ষণটা বেশি হবে। তাই সহজেই একটা প্রতিস্থাপক এটাকে প্রতিস্থাপিত করতে পারে। তখনই যে প্রোডাক্টটা পাবা তখন এরকম হয়ে যাবে, ট্রিপল বন্ড সোডিয়াম, হাইড্রোজেনটা আলাদা হয়ে যাবে। এখানে আরেকটা সোডিয়াম যুক্ত হবে, তখন হাইড্রোজেন গ্যাস আকারে বেরিয়ে আসবে। তাহলে দেখো তো, তুমি হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করলে না, বের করে দিলে না ভাইয়া। যে বিক্রিয়ক হাইড্রোজেনকে বের করে দেয় সে অ্যাসিডীয় ধর্ম বিশিষ্ট। তাই জন্য এই জিনিসটা ট্রিপল বন্ড, তার লাস্ট কার্বনে যদি ট্রিপল বন্ড থাকে সে সহজে হাইড্রোজেনকে বের করে দিতে পারে। এই জন্যই ভাইয়া এটা হচ্ছে হলো মৃদু অম্লধর্মী হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আসো পরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, 93 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটা? মনে রাখবা বাবা ভাইয়া, প্রাকৃতিক গ্যাস মানেই হলো মিথেন প্রধান উপাদান। বাংলাদেশে 96% প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। বাংলাদেশে 96% মিথেন পাওয়া যায় প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হিসেবে। পরের প্রশ্ন, রান্নার জন্য সিলিন্ডারে কোন গ্যাস ভর্তি করা হয়? আমি মনে রাখতাম রান্নার জন্য বাপকে আমরা কাজ করি, বতে হলো বিউটেন, পথে হলো প্রোপেন, শেষ। পরের প্রশ্ন, জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক শনাক্তকরণে কোন ধাতু ইউজ করা হয়? জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক, একটু আগে পড়ে আসলাম না ভাইয়া, অ্যালকোহল শনাক্তকরণে কি ইউজ করছি? অ্যালকোহল আর অ্যাসিডে দুইটাতেই সোডিয়াম ইউজ করছি, তাহলে আমরা সোডিয়াম ধাতু ইউজ করতে পারি। আরেকটা জিনিস ইউজ করতে পারি, মনে রাখবা, PCl5, অ্যালকোহলযুক্ত যৌগের সাথে PCl5 বিক্রিয়া করলে প্রোডাক্ট হিসেবে পাওয়া যায় HCl। এই HClটা পরবর্তীতে যদি তুমি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দাও তখন উৎপন্ন করে অ্যামোনিয়াম ক্লোরাইড, সাদা বর্ণের পদক্ষেপ পড়ে। তো আমরা এখান থেকেও কিন্তু শনাক্ত করতে পারি। ওকে, এই দুইটা দিয়ে আমরা শনাক্ত করতে পারি। আসো পরের প্রশ্নে আসি, কি বলছে, নিচের কোন যৌগটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করবে? দেখো এটা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মেডিকেলে এমন কোয়েশ্চেন খুব আসে। কোন বিকারক? টলেন। তাহলে বিকারকের একটা স্পেশাল নাম আছে, স্পেশাল নামযুক্ত বিকারকগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে ভাইয়া, তো আমি তোমাদেরকে এই জিনিসটা আবার একটু দেখাই, আমি মুছে দিচ্ছি। দেখো যে এই যে আমরা অ্যালডিহাইড আর কিটোন পড়ছি না, অ্যালডিহাইড আর কিটোনকে পার্থক্য করণের কিছু বিক্রিয়া আছে যার মাধ্যমে বুঝতে পারি অ্যালডিহাইড না কিটোন। তাহলে অ্যালডিহাইড কিছু বিক্রিয়া দেয়, অ্যালডিহাইড, আচ্ছা অ্যালডিহাইড কিছু বিক্রিয়া দেয় যা কিটোন দিতে পারে না, কিটোন দিতে পারে না কিন্তু অ্যালডিহাইড দিতে পারে। তাহলে এটা পার্থক্যকরণ বিক্রিয়া হয়ে গেল। এখন এটাকে আমি মনে রাখতাম কি দিয়ে জানো, এটাকে আমি মনে রাখতাম টাফ দিয়ে। কি দিয়ে? টাফ দিয়ে। তটে হচ্ছে টলেন বিকারকের উপস্থিতিতে অ্যালডিহাইড বিক্রিয়া করবে, টলেন, আর ফতে হলো ফেনিং দ্রবণ, ফেনিং দ্রবণ। এই টলেন বিকারক এবং ফেনিং দ্রবণে অ্যালডিহাইড বিক্রিয়া দেয় কিন্তু কিটোন বিক্রিয়া দেয় না। তাহলে এখন আমাদেরকে এই দুটা জিনিস চিনতে হবে। হোয়াট ইজ টলেন বিকারক? টলেন বিকারকটা কি ভাইয়া? মনে রাখবা, টলেন বিকারক মানে হচ্ছে
ডাই অ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড। কি বললাম ভাইয়া? ডাই অ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড। তাহলে দুটো অ্যামিন দাও, ডাই অ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড। এটা হলো ভাইয়া টলেন বিকারক। এটাকে আমরা আরেকভাবে নামকরণ করতে পারি, কি বলতে পারি? অ্যামোনিয়া যুক্ত সিলভার হাইড্রোক্সাইডের যৌবন। এটাকে আমরা কি বলতে পারি? অ্যামোনিয়া যুক্ত সিলভার হাইড্রোক্সাইডের দ্রবণ, অথবা ডাইঅ্যামিনো সিলভার ক্লোরাইড হাইড্রোক্সাইড। এটা হলো ভাইয়া টলেন বিকারক। হোয়াট ইজ ফেইলিং দ্রবণ ভাইয়া? ফেইলিং দ্রবণ ইজ নাথিং বাট ক্ষারীয় কপার হাইড্রোক্সাইড। কি? ক্ষারীয় কপার হাইড্রোক্সাইড। এটার বর্ণ হচ্ছে ভাইয়া লাল, সরি এটা ক্ষারীয় কপার হাইড্রোক্সাইড। এখন কি হয়, যখন তুমি কি অ্যালডিহাইডের সাথে এই দুটার বিক্রিয়া দিবা, এই দুটা যখন অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে, তখন এই যে দ্রবণ টলেন বিকারক ছিল, সে সিলভারের অদক্ষেপ দিবে, সিলভার দর্পণ তৈরি করবে। ওকে, আর এই যে ফিলিং দ্রবণ ছিল, এই ফিলিং দ্রবণ লালচে বর্ণের অদক্ষেপ দিবে, লালচে অদক্ষেপ দিবে। তাহলে খেয়াল করো তো ভাইয়া, তুমি সিলভার দ্রবণ আর লালচে অদক্ষেপ অ্যালডিহাইডের উপস্থিতিতে টলেন বিকারক আর ফিলিং দ্রবণ থেকে পাইলা। হোয়াট ইজ ইট? ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড অথবা ক্ষারীয় কপার হাইড্রোক্সাইড। এই যে এই বিক্রিয়া, এরা কেবলমাত্র অ্যালডিহাইড দেয়, কিন্তু কিটোন দেয় না। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্যকরণ বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পারছো। পারবা না এবার? তাহলে আসো এমসিকিউটা সলভ করি। খেয়াল করো তো কি বলছে, দেখো টলেন বিকারক, টাফ টতে টলেন বিকারক, সিলভার অদক্ষেপ দিচ্ছে। কে দিবে? অ্যালডিহাইড দিবে। অ্যালডিহাইড কি? যার লাস্টে এল আছে, এল আছে কার? প্রোপানিল। তাহলে এটা একটা অ্যালডিহাইড, কে দিবে? দেখছো ভাইয়া কত ইম্পর্টেন্ট। পরের প্রশ্নে আসো। অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, একটু আগেই বলছি অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট বা সিলভার হাইড্রোক্সাইড, এটা হলো টলেন বিকারক। এটা দ্বারা তুমি কি শনাক্ত করতে পারবা? অ্যালডিহাইড শনাক্ত করতে পারবা। পরের প্রশ্ন 98 নম্বর প্রশ্ন। এই যে আর এই যে, এটা কি আর এটা কি? এটা একটা অ্যালডিহাইড, এটা একটা কিটোন। আমরা কার্যকরীমূলক দেখে বুঝতে পারি। এই দুটার ভিতরে পার্থক্য করতে তুমি কি বিক্রিয়া ইউজ করবা? টলেন বা ফেইলিং দ্রবণ। এই যে দেখো তো, এটা টলেন দ্রবণের, টলেন বিকারকের পজিটিভ চার্জটা না, হাইড্রোক্সিল তো তার নেগেটিভ চার্জ ছিল। তাহলে এটা দিয়ে আমি পার্থক্য করতে পারি। দেখছো ভাইয়া, একটা বেসিক তখন কতগুলো এমসিকিউ সলভ করে দিচ্ছে। পরের প্রশ্নটাতে আসো। 99 নাম্বার কোয়েশ্চেন। অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা যায়? খুবই মজার একটা কোয়েশ্চেন, অ্যাক্রোলিন পরীক্ষা। তাহলে তোমাকে আগে জানতে হবে অ্যাক্রোলিন পরীক্ষাটা কি বা অ্যাক্রোলিন পরীক্ষাটা কে দেয়। চলো আমরা একটু ডিটেল আগে জানিয়ে আসি। এটাকে মুছে দিলাম। দেখো তোমরা গ্লিসারিন শুনছো, গ্লিসারিন কি? একটা পলিহাইড্রক্সি অ্যালকোহল, অর্থাৎ এখানে অনেকগুলো হাইড্রক্সিল পাত থাকে। এটা হলো গ্লিসারিনের সংকেত। এটা হলো কি ভাইয়া বলো তো? এটা হলো গ্লিসারিন। এটা কি? গ্লিসারিন। এই গ্লিসারিনকে তুমি যদি একটা পটাশিয়াম হাইড্রোজেন সালফেট, পটাশিয়াম হাইড্রোজেন সালফেট, এটা একটা নিরোধক। এটা কি? নিরোধক। নিরোধক কি করে? পানি শোষণ করে নেয়। কিভাবে পানি শোষণ করবে? গ্লিসারিন থেকে এই যে গ্লিসারিনে হাইড্রোক্সিল আর হাইড্রোজেন আছে না, এটাকে বের করে দিবে পানি আকারে। আবার এখানে একটা হাইড্রোক্সিল আর হাইড্রোজেন আছে না, এটাকে বের করে দিবে পানি আকারে। তাহলে 2 অণু পানি বের হয়ে গেল না? 2 অণু যদি পানি বেরিয়ে যায় ভাইয়া, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? CH2 থাকলো, ডাবল বন্ড হয়ে গেল, সি ডাবল বন্ড হয়ে গেল, সি এখানে একটা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন আর ওইস, এই জিনিসটা হয়ে গেল। খেয়াল করো তো ভাইয়া, এখানে ওইসও আছে, ডাবল বন্ডও আছে। তাহলে এটা একটা অ্যালডিহাইড প্লাস ডাবল বন্ড। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো তো? এটাকে আমরা বলতে পারি ইনল বলতে পারি না? তাহলে এটা একটা ইনঅল। ইনল একটা কি? অস্থায়ী জিনিস না? তাকে স্টেবিলিটির দরকার না? সেই স্টেবিলিটির জন্য কি করবে এখন বলো তো? স্টেবিলিটির জন্য সে এখন এমন প্রোডাক্ট তৈরি করবে। দেখো CH2 ডাবল বন্ড সি, এই যে এই ডাবল বন্ডটা এখানে চলে আসবে, আচ্ছা এই ডাবল বন্ড এখানে চলে আসবে, আর এই হাইড্রোজেনটা এইখানে চলে আসবে। তাহলে কি হবে বলো তো? CH
সি এইচ ও এমন তৈরি হবে, এমন একটা প্রোডাক্ট তৈরি করবে। এই জিনিসটার নাম কি ভাইয়া? এই জিনিসটার নামই হচ্ছে ভাইয়া অ্যাক্রোলিন। এটার নাম কি? অ্যাক্রোলিন। অ্যাক্রোলিন। এই অ্যাক্রোলিনটা হয় তীব্র গন্ধযুক্ত। কেমন হয়? তীব্র গন্ধযুক্ত। তাহলে দেখো ছিল হলো গ্লিসারিন, হয়ে গেল অ্যাক্রোলিন। কোন বিক্রিয়ার মাধ্যমে? নিরুদন। কার উপস্থিতিতে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যাক্রোলিনের কিছু নাম আছে, এই নামগুলো তোমাকে জানতে হবে। খেয়াল করো তো, এটা ইন অল সেখান থেকে তৈরি হলো এটা। এখানে দেখো এটা একটা ডাবল বন্ড আছে, এখানে একটা অ্যালডিহাইড মূলক আছে। তাহলে এই 1 নম্বর কার্বন, এই 2 নম্বর, এই 3 নম্বর কার্বন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো তো? প্রপ। 2 নম্বর কার্বনে ডাবল বন্ড 2 in 1 L, এটা বলতে পারি। অথবা এটাকে আমরা বলতে পারি না 2 প্রপিন 1 অল, এটাও বলতে পারি। দুইভাবে আমরা বলতে পারি। তাহলে ইটস অল অ্যাবাউট দিস উই হ্যাভ টু নো। এসএস নিয়ে নাও। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এমসিকিউটাকে সলভ করি। কি বলছে দেখো, এই যে অ্যাক্রোলিন পরীক্ষা কে করবে? চোখ কান বন্ধ করে এখন তুমি বলতে পারবে না ভাইয়া গ্লিসারিন করবে। পরের প্রশ্ন, কার্বিলামিন পরীক্ষা কে করবে? দেখছো বলছিলাম 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন অথবা অ্যারোমেটিক অ্যামিন। এই যে 1 ডিগ্রি অ্যামিন, জাস্ট অ্যামিন দিছে, দুজনেই করে। আবার দেখো গ্লিসারিনের শনাক্তকরণ প্রক্রিয়ায় কি তৈরি হয়? এই যে অ্যাক্রোলিন টেস্টে গ্লিসারিনের শনাক্তকরণ হয়, এর ফলে কি তৈরি হচ্ছে? 2 প্রোপিন 1 L, 2 নম্বর কার্বনে ডাবল বন্ড, 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড। পারবা না ভাইয়া? আশা করি পারবা। পরের প্রশ্ন 102 নম্বর প্রশ্ন, 1, 2, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য করণে কি ইউজ করা হয়? আমি কিন্তু ক্লিয়ারলি বলছিলাম নাইট্রাসো অ্যামিন। এটা কি? সোডিয়াম নাইট্রেট প্লাস HCl, এই দুটো ইউজ করা হয়। ওকে ভাইয়া, দেখছো একটা জিনিস ভালো বুঝো, ওই রিলেটেড সব এমসিকিউ তুমি পারবা। আসো পরের প্রশ্ন 103, অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটা? অসম্পৃক্ততা শনাক্তকরণের 2টা পরীক্ষা আসে, আগে আমরা জেনে আসি, তারপরে আমরা অ্যান্সারটা বার করব। ঠিক আছে, আগে আমরা ইন ডিটেলে শিখবো। অসম্পৃক্ততা শনাক্তকরণের 2টা পরীক্ষা আছে। তো পরীক্ষা নাম্বার 1, পরীক্ষা নাম্বার 1 সে কি করবে? ব্রোমিন আয়ন টেস্ট, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা এটা কিভাবে করবা? আচ্ছা, ব্রোমিন পরীক্ষা নাম্বার 1 কি? ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এখানে কি করতে হয় ভাইয়া? এখানে যেটা করতে হয়, কোনো একটা ডাবল বন্ডযুক্ত যৌগের সাথে ব্রোমিন যদি বিক্রিয়া করো, তাহলে এই ডাবল বন্ডটা সংযোজন প্রতিস্থার মাধ্যমে এমন জিনিস তৈরি করবে, তাই না? এটার নাম কি বলতো? 1 নাম্বার কার্বন 2 নাম্বার, 2 কার্বনের ব্রোমিন আছে না, তাহলে 1, 2 ডাইব্রোমো ইথেন। ইথিন থেকে ইথেন তৈরি হলো, আর মাঝখানে ব্রোমিনের লাল বর্ণ অপসারণ হলো। এই যে বিক্রিয়াটা, এটার মাধ্যমে আমরা অসম্পৃক্তটাকে টেস্ট করতে পারি। একইভাবে পরীক্ষা আরেকটা আছে, এটাকে বলে পরীক্ষা 2। এখানে তুমি কি ইউজ করবা? এটাকে বলে বেয়ার দ্রবণ টেস্ট। কি বলে ভাইয়া? বেয়ার দ্রবণ পরীক্ষা। এখানে কি ইউজ করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করা হয়। ওকে, একইভাবে দেখো আমরা অ্যালকেন নিলাম, অ্যালকিন, তার সাথে বেয়ার দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতি বিক্রিয়া করলাম, তাহলে কি প্রোডাক্ট দিবে? CH2, CH2, এখানে একটা অ্যালকোহল যুক্ত হবে, এখানে একটা অ্যালকোহল যুক্ত হবে। এটার নাম কি বলো তো? 1, 2 ডাইঅল ইথেন 1, 2 ডাইঅল। ওকে, তাহলে এখানে কি হবে বলো তো? এখানে এর যে বর্ণ ছিল, এটা ছিল বেগুনি। কি ছিল? বেগুনি। এই বেগুনি বর্ণ অপসারণ হচ্ছে। তাহলে ব্রোমিনের লাল বর্ণ অপসারণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণ অপসারণ ইজ নাথিং বাট অসম্পৃক্ততার পরীক্ষা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো তো এমসিকিউ তোমাদের কাছে পানির মতো লাগবে। কি বলছে? অসম্পৃক্ততা শনাক্তকরণ করবা। কোন পরীক্ষা করবা? এই যে ব্রোমিন আছে, ব্রোমিন পরীক্ষা করবা। পরেরটাতে আসো, লুকাস বিকারক। হোয়াট ইজ ভাইয়া লুকাস বিকারক? তোমাকে আগে জানতে হবে। দেখো লুকাস বিকারকটা হচ্ছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড তার সাথে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটা মিলাই যা তৈরি করে তাকে বলে লুকাস বিকারক। ফার্স্ট এমসিকিউ এটা লাগবে। দ্বিতীয়ত,
এ কার সাথে বিক্রিয়া করে? এ বিক্রিয়া করে ভাইয়া, আমি এখানে লিখলাম অ্যালকোহলের সাথে। কার সাথে? অ্যালকোহল। অ্যালকোহল আবার 3 ডিগ্রি আছে, 3টা আছে। 3 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। সে 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে খুব দ্রুত বিক্রিয়া দেয়, এটাকে বলে ফাস্ট বিক্রিয়া। 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করতে তার 5 থেকে 10 মিনিট সময় লাগে। আর 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে সে সহজে বিক্রিয়া দেয় না রুম টেম্পারেচারে। যদি একটু টেম্পারেচার বাড়াই দাও তখন সে বিক্রিয়া দিবে। তাহলে আমরা শিখলাম কি, লুকাস বিকারক হলো অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, গাঢ় হাইসেল। সে অ্যালকোহলের সাথে বিক্রিয়া দিবে 3, 2, 1। সবচেয়ে বেশি দেয় 3 এর সাথে, এরপরে 2, এরপরে দেয় 1 এর সাথে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে বলো তো? লুকাস বিকারক দিয়ে কি শনাক্ত করতে পারি? অ্যালকোহল শনাক্ত করতে পারি। অ্যালকোহল শনাক্ত করতে আর কি ইউজ করা হয়? সোডিয়াম আর পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। ওকে, আসো পরের প্রশ্ন। 105 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 105 নম্বর প্রশ্ন বলছে ফেনল ব্রোমিনের সাথে বিক্রিয়া করে কোন ধরনের পদক্ষেপ পড়ে? ফেনল ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে। তাহলে আসো ভাইয়া আমরা জিনিসটাকে আগে দেখে আসি, তাহলে তুমি বুঝবা, নাহলে কিন্তু বোঝাটা একটু কঠিন। মুছে দিলাম। দেখো তো এখন আমাকে জানতে হবে ফেনল কার কার কাছে বিক্রিয়া করে। ফেনলের বিক্রিয়া, ফেনলের বিক্রিয়া, ফেনল কিন্তু অনেকজনের সাথে বিক্রিয়া করে। ফেনল খুব ভালো মানুষ। 1 নাম্বার বিক্রিয়া ব্রোমিনের সাথে করবে। ফেনল, আগে সংকেতটা দেখো, দিস ইজ আওয়ার ফেনল। এই ফেনল যখন ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে তখন সে যে প্রোডাক্টটা দিবে সে প্রোডাক্টটা দেখতে এমন হবে। এখানে ব্রোমিন চলে আসবে, অর্থ এবং প্যারা পজিশনে হাইড্রোক্সিল মূলক চলে আসবে। তাহলে নামকরণ কেমনে করবা? 2, 4, 6, 3 অল 1 ব্রোমো, কি এটার নাম কি? বেনজিন। এইটা তৈরি করবে। এর যে দ্রবণটা হবে এটা হবে ভাইয়া হলুদ। কেমন হবে? হলুদ। তাহলে আমি যদি দেখি ফেনল ব্রোমিনের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে হলুদ বর্ণের কিছু একটা তৈরি করছে যার নাম কি? 2,4,6 হাইড্রোক্সি 1 ব্রোমো, হাইড্রোক্সি এইচ ব্রোমো। তাহলে 1 ব্রোমো 2,4,6 হাইড্রোক্সি অ্যারোমেটিক যৌগ বেনজিন তৈরি করে এবং হলুদ বর্ণের পদক্ষেপ দেয়। তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ফেনল। এটা ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া 1। বিক্রিয়া নাম্বার 2, সে কি করে? সে হচ্ছে ভাইয়া FeCl3 ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে। কেমনে করে? এই যে আমাদের ফেনল, এই ফেনল যখন তুমি ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিবা তখন কি হবে ভাইয়া? তখন একটা প্রোডাক্ট তৈরি করবে। এটা একটা জটিল যৌগ হবে। এই জটিল যৌগটা Fe3 এর সাথে তৈরি করবে। এই যে আমাদের জটিল যৌগটা তৈরি হলো, এই জটিল যৌগটার একটা বর্ণ আসে, এই বর্ণটা হলো বেগুনি। কি ভাইয়া? বেগুনি। তাহলে আগেরটাই কি শিখলাম? হলুদ। পরেরটাতে কি শিখলাম? বেগুনি। কার জন্য? ফেরিক ক্লোরাইডের জন্য। এই আরেকটা বিক্রিয়া দেয় ভাইয়া, 3 নাম্বার বিক্রিয়া এবং লাস্ট বিক্রিয়া, সেটা হচ্ছে HNO2 নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দেয়। ফেনল যদি নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দেয় তখন এটাকে বলে ইন্ডোফেনল বিক্রিয়া। এটাকে বলে লিবারম্যান বিক্রিয়া। কি বলে? লিবারম্যান বিক্রিয়া। আর লিবারম্যান বিক্রিয়া যা তৈরি হয় তার নাম হলো ইন্ডোফেনল। কি তৈরি হয়? ইন্ডোফেনল। খুব জটিল জিনিস, এখন লাগবে না, জাস্ট তোমরা জেনে রাখো ইন্ডোফেনল। আর ইন্ডোফেনল তৈরি হলে তার বর্ণটা কি হয়? লাল হয়। তাহলে তুমি বর্ণ দেখে বুঝবা বিক্রিয়কের উপস্থিতিতে যে সেটা ফেনল কিনা। আমরা ফেনলের 3টা যাবতীয় বইয়ে যা আছে সব কিছু কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। তাহলে এখন দেখো তো ভাইয়া পারো কিনা। আবার চলে গেছে, আমি আসলে খুবই দুঃখিত, পিডিএফে একটু সমস্যা হয়েছে, সমস্যা নেই। আমরা 105 নম্বর কোয়েশ্চেন এখনই চলে যাচ্ছি। দেখো তো 5 নম্বর প্রশ্ন কি বলছে, যে ফেনল ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে কোন পদক্ষেপ দেবে। দেখো তো হালকা হলুদ না, 2,4,6 ট্রাইব্রোমোফেনল। খেয়াল করছো? হয়ে গেছে আমাদের অ্যান্সার, ইন ডিটেলে হয়ে গেছে না। আসো 106 নম্বর প্রশ্ন, বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রোলিন উৎপন্ন হয় কোনটিতে? গ্লিসারিন পড়ছো তাহলে তুমি আর জীবনেও ভুল করবা না, বিশ্রী গন্ধযুক্ত এটা হবে। 107 নম্বর দেখো, প্রাইমারি অ্যামিন শনাক্ত করবা। আমি বলছিলাম অ্যামিন, প্রাইমারি অ্যামিন অ্যারোমেটিক বা অ্যালিফেটিক। তাহলে কোন প্রক্রিয়াটা বিক্রিয়া করবে? কার্বিল অ্যামিন টেস্ট। দেখছো, একটা ভালো করে শিখো ভাইয়া, সব পারবা। আসো 108 নম্বর প্রশ্নে কি বলছে,
দেখো অ্যালডিহাইড মূলক শনাক্ত করতে কি ইউজ করা হয়? টাফ। টাফ দিয়ে মনে রাখছিলাম টলেন এবং ফেলিং দ্রবণ। এই দেখো ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক। খেয়াল করছো? হয়ে গেছে। পরের প্রশ্নে আসো। 109 নম্বর প্রশ্ন, অ্যালকাইন 1 শনাক্তকরণে কোনটি ইউজ করা হয়? আমি এটা পার্শিয়ালি বলছি, এখন আমি তোমাকে ইন ডিটেলে বলি। দেখো অ্যালকাইন 1 তার মানে কি, যে এখানে আমাদের অ্যালকাইন মূলক আছে, অ্যালকাইনকে শনাক্ত করে। অ্যালকাইন কি? ট্রিপল বন্ড। এই ট্রিপল বন্ড থাকলে কি হয়, তাদের যে পার্শিয়াল হাইড্রোজেন থাকে তাদের প্রতি আকর্ষণ খুব কম হয়, সে খুব সহজেই প্রতিস্থাপিত হইতে পারে। এই প্রতিস্থাপন করলে আমি বুঝতে পারবো যে এখানে অ্যালকাইন আছে। এই প্রতিস্থাপনকে বলা হয় অ্যালকাইনের শনাক্তকরণ প্রক্রিয়া। এই শনাক্তকরণে আমরা তিনটা জিনিস ইউজ করি। প্রথমে হলো সোডিয়াম। এই অ্যালকাইল মূলক সে যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া দেয় দুইটা, তাহলে এরকম প্রোডাক্ট তৈরি করে এবং হাইড্রোজেন গ্যাস। ওকে, 2 নম্বরে আসো। সে আর কার কার সাথে বিক্রিয়া করতে পারে? সে আরো জিনিসের সাথে বিক্রিয়া করে। এটার নাম হচ্ছে ডাইঅ্যামিনো। আমরা এভাবে মনে রাখি, ডাইঅ্যামিনো সিলভার নাইট্রেট। কি বললাম ভাইয়া? দুইটা অ্যামিনো যুক্ত সিলভার নাইট্রেট। এটার সাথে যদি তুমি বিক্রিয়া দাও CH ট্রিপল বন্ড CH, এটার সাথে যদি বিক্রিয়া করে তখন উৎপাদের প্রোডাক্টটা কি হবে? দুই পাশে সিলভার দিয়ে দিবা। এটাকে আমরা বলি সিলভারের সাদা বর্ণের অধক্ষেপ পরে। ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বরে যেটা আমি মনে রাখবো, ডাইঅ্যামিনো কপার ক্লোরাইড। কি বললাম? ডাইঅ্যামিনো কপার ক্লোরাইড। কপারেও সি আছে, ক্লোরাইডেও সি আছে, এখান থেকে মনে রাখবা। এটার সাথে যখন বিক্রিয়া করবে CH ট্রিপল বন্ড CH, এটার সাথে যখন বিক্রিয়া করবে তখন হচ্ছে কি করবে, এপারে একটা কপার ক্লোরিন কার্বন, এপারে একটা কার্বন কপার তৈরি করবে, এটা লাল বর্ণ হবে। তাহলে খেয়াল করছো ভাইয়া, তিনটাই অ্যালকাইনের সাথে বিক্রিয়া করছে, করে তিনটাই হাইড্রোজেনকে বের করে দিচ্ছে। তাহলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়াটা না? এটা কিসের উদাহরণ? প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। এবং এখানে যেহেতু হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা কি অ্যাসিড ধর্ম না ভাইয়া? অ্যাসিড ধর্ম। তাহলে দিস অল অ্যাবাউট ভাইয়া অ্যালকাইন শনাক্তকরণ বা অ্যালকাইনের প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আসো আমরা সলভ করি। কি বলছে? অ্যালকাইন 1 এর প্রতিস্থাপন বিক্রিয়ায় কি ইউজ করা হচ্ছে? আমরা বলবো হচ্ছে ভাইয়া অ্যালকাইনের প্রতিস্থাপন বিক্রিয়াতে এই যে কপার ক্লোরিন আমরা পাই গেছি, তাহলে আমরা এটা ইউজ করব। পরের প্রশ্নে আসো। দেখো পরের প্রশ্নে কি বলছে, 110 নম্বর প্রশ্ন, কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়? দেখো তো কার্বিল অ্যামিন দ্বারা আমরা প্রাইমারি অ্যামিন শনাক্ত করতে পারতাম, তার সাথে আমি লিখছিলাম ক্লোরোফর্ম CH-Cl3। দেখো বেসিক তোমার ক্লিয়ার থাকলে তোমার কোশ্চেন যেইভাবে আসুক ভাইয়া তুমি পারবে। দেখো হয়ে গেছে। পরের প্রশ্ন, জৈব যৌগে কার্বক্সিলিক মূলক শনাক্তকরণে কোনটি ইউজ করা হয়? কার্বক্সিলিক মূলক মানে কি ভাইয়া? অ্যাসিড যুক্ত যৌগ শনাক্তকরণে আমরা কি করব? আমি এখানে লিখলাম, দেখো কার্বক্সিলিক অ্যাসিড তার মানে কি RCOOH। এটার সাথে যদি তুমি সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া দাও, যে প্রোডাক্টটা পাবা সেটা হবে RCOONA এবং তার সাথে তৈরি হবে হলো কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, এই কার্বন ডাইঅক্সাইডকে যদি তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দাও তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট। এটা হলো সাদা বর্ণের অধক্ষেপ দিবে। যেহেতু এইটা সাদা বর্ণের অধক্ষেপ দিচ্ছে, এখান থেকে বুঝতে পারবা আমার তৈরি হয়েছিল আগে কার্বন ডাইঅক্সাইড, সে কোথা থেকে আসছে? সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট কার সাথে বিক্রিয়া করছে? অ্যাসিডের সাথে। তাহলে অ্যাসিডের শনাক্ত করতে আলটিমেটলি আমাদের সোডিয়াম বাইকার্বনেট লাগলো। তাহলে আমরা কি করব? জৈব যৌগে কার্বক্সিলিক মূলক শনাক্ত করতে কি ইউজ করব? সোডিয়াম বাইকার্বনেট। কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ঠিক আছে ভাইয়া, আসো পরের প্রশ্নে আসি। কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? এটা হলো মেডিকেলের জন্য একটা ফেমাস কোয়েশ্চেন, আসার মতো কোয়েশ্চেন, মনে রাখো। কার্বলিক অ্যাসিডের অপর নাম হচ্ছে ফেনল। কার্বলিক অ্যাসিড এখন কেন বলা হয়? কারণ এই সাপ তারতে ইউজ করা হয়, সাপকে তারতে ইউজ করা হয়। তারতে মানে কি? তোমার রুমে সাপ আছে, ধরো স্নেক, আচ্ছা স্নেক আছে, তো এই স্নেকটা তুমি বের করতে পারতেছো না, কেমনে পারবা? তুমি তো সাপকে ভয় পাও। এই কার্বলিক অ্যাসিড বা ফেনল যদি তুমি রেখে যাও, এর স্মেল এত বাজে সাপ ভাগবে। তাহলে দেখছো সাপকে তাতে তুমি কি ইউজ করছো? ফেনল ইউজ করতেছো। ওকে, তাহলে তোমাদের পিছিয়ে যদি সাপ, অনেক সাপ আছে, কিন্তু সাপ যদি লেগে থাকে কি ইউজ করবা? ফেনল ইউজ করবা, দেখবা পলাই গেছে।
অনেক রকম সাপ আছে কিন্তু ভাইয়া। আসো পরের প্রশ্ন, 113 নম্বর প্রশ্ন। ভাইয়া এইগুলো একটু মনে রাখতে হবে। এই যে আইআর ইনফ্রারেড এর কার্যকর মূলক শনাক্তকরণের তরঙ্গ দৈর্ঘ্য কত? এই আইআর এর 3টা তরঙ্গ দৈর্ঘ্য আছে। আমি কোথায় লেখা যায় তো দেখি তো, আমি এখানে লিখে দিলাম। দেখো আইআর 3টা তরঙ্গ দৈর্ঘ্য আছে। এটাকে বলে ফার আইআর, একটাকে বলে মিডিল আইআর, একটাকে বলে ফার নিয়ার আইআর। এই মিডিল আইআরটা জৈব যৌগ শনাক্তকরণে ইউজ করা হয়, জৈব যৌগ শনাক্তকরণে। এর তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যা কত? 1000 থেকে 4000 সেন্টিমিটার ইনভার্স। এর থেকে বেশি হলে বলে ফার আইআর, কম হলে বলে নিয়ার আইআর। এই দুইটা হলো রোগ শনাক্তকরণ আর হচ্ছে রোগ নিরাময়, রোগ নিরাময়তে ইউজ করা হয়। ওকে, তাহলে আমাদের জন্য হয়ে গেছে। এখন দেখো এমসিকিউতে কি বলছে, যে আইআর দ্বারা কার্যকরী মূলক শনাক্ত করতে চাচ্ছ, তাহলে তুমি কত তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করবা? 1000 থেকে 4000, তাই না? তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, পরের প্রশ্ন 114 নম্বর প্রশ্ন। নিচের কোন অঞ্চলের আইআর এর সাহায্যে কার্বনিল মূলক শনাক্ত করতে পারবা? কোন মূলক ভাইয়া? কার্বনিল মূলক। কার্বনিল মূলক শনাক্ত করতে তো মুখস্থ রাখো ভাইয়া 1600 থেকে 1800। ওকে, পরের প্রশ্ন। আইআর শোষণে তুমি 1715 সেন্টিমিটার ইনভার্স কম্পন সংখ্যা পেলা, তাহলে এটাতে কি হবে? এটা হলো কার্বনিল মূলক হবে। এটা একটু মনে রাখো ভাইয়া, হাজারিন আক্সারের বইয়ে লাস্টের দিকে প্রত্যেকটা কার্যকরী মূলকের কিছু তরঙ্গ সংখ্যা দেওয়া আছে। ওই তরঙ্গ সংখ্যাগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, বেশি না। তুমি হচ্ছে হলো অ্যাসিড, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কিটোনের এই আইআর এর মানগুলো মনে রাখো, তাহলে তোমাদের সব এমসিকিউগুলো হয়ে যাবে। রেঞ্জটা একটু মাথায় রাখবা। দেখো সব তো পড়াই দেওয়া যায় না, আমি কিন্তু তোমাদেরকে অনেক ডিটেলে সব মেকানিজমগুলো বলছি, এগুলো তোমরা একটু নিজ দায়িত্ব পড়বা। দেখো জৈব যৌগের কার্যকরী মূলক, একটু আগে বলছি কার্যকরী মূলক শনাক্ত করতে আমরা এই যে আইআর ইউজ করে থাকি। পরের প্রশ্ন, সেম কোশ্চেন কি বলছে দেখো, যে নিচের কোন অঞ্চলে আইআর এর সাহায্যে হাইড্রোক্সিল মূলক শনাক্ত করা হয়? হাইড্রোক্সিল মূলকের জন্য যে হাইড্রোক্সিল বন্ধন থাকে ওইস এর যে মধ্যবর্তী দৈর্ঘ্য সেটা হয় হলো 3200 থেকে 3600, যেখানে সিও এর মধ্যবর্তী দূরত্ব হয় হলো 1050। সেম ভাবে আইআর এর সাহায্যে তুমি ফেনোলিক ওইস মনে করতে হবে, এটা হলো ছিল অ্যালকোহলিক ওইস, এটা হলো ফেনোলিক ওইস। এখানে পার্থক্য কি হবে? হাইড্রোক্সিলটা সেম থাকবে 3200 থেকে 3600, কিন্তু কার্বনিল মূলকটা হয়ে যাবে 1200। ওকে, কারণ দুই ধরনের ওইস। ওকে, আসো পরের প্রশ্ন 119 নম্বর প্রশ্ন। নিচের কোন অঞ্চলের আইআর এর সাথে অ্যালডিহাইড মূলক শনাক্ত করতে হয়? অ্যালডিহাইড মানেই হলো তার সিও বন্ধন হবে 1700 থেকে শুরু, এটা দিয়ে মনে রাখবা, তাহলেই হবে। আচ্ছা, পরের প্রশ্নে আসে 120 নম্বরে আসো। দেখো যে আইআর এর সাহায্যে কিটোন মূলক শনাক্ত করতে চাচ্ছ, কিটোন অ্যালডিহাইড ভাই ভাই শুরু হবে হলো 1701 থেকে। পরের প্রশ্ন, এইটা একটু মনে রাখতে পারো, এটাকে আমরা একটু বলতে পারি, সেটা হচ্ছে তুমি দুইটা জিনিস পাবা, একটা হলো টিএনটি, একটা টাইনাইট্রোগ্লিসারিন। কি বললাম? টিএনটি টাইনাইট্রোটোলুইন, আরেকটা হলো নাইট্রোগ্লিসারিন। আরেকটা কি ভাইয়া? নাইট্রোগ্লিসারিন। হোয়াট ইজ দ্য পার্থক্য? দুটা সেমি, এটা গ্লিসারিন না, এটা হলো অ্যারোমেটিক। এটা কি? অ্যারোমেটিক। আর এটা হচ্ছে অ্যালিফ্যাটিক, এটা ফ্যাটিক। ওকে, টিএনটি এবং নাইট্রোগ্লিসারিন এই দুইটা আমাদের ইউজটা লাগে, কোথায় ইউজ করা হয়? তো আমি যে কোনো একটা মনে রাখতাম, আমি টিএনটি নাইট্রোগ্লিসারিনটাকে মনে রাখতাম। নাইট্রোগ্লিসারিন যে কোনো ধরনের রোগ এবং ঔষধ তৈরিতে ইউজ করা হয়, আর তার সাথে ডিনামাইট তৈরিতে ইউজ করা হয়, ডিনামাইট। এই তিনটা মনে রাখো। এছাড়া আল্লাহর দুনিয়ায় আর যা যা আছে, যত বোমা আছে, লাইক টর্পেডো আছে, যত বোমা আছে, জাহাজ ধ্বংসকারী বোমা আছে, তোমার হচ্ছে ড্রোন আছে না, সবগুলাতে তুমি টিএনটি ইউজ করবা। তাহলে টিএনটি ইজ মোর ডেঞ্জারাস, বাট নাইট্রোগ্লিসারিন ইজ গুড। এটা কি করে? হার্টের রোগের চিকিৎসা ইউজ করা হয়, আরো অনেক চিকিৎসা ইউজ করা হয়। তাই রোগ চিকিৎসা এবং ঔষধে আমরা নাইট্রোগ্লিসারিন ইউজ করব, এবং তার সাথে ডিনামাইটটা মনে রাখবা। ওকে, আর বাকি যত ঝাড় জঙ্গল, যত বোমা টমা আছে, তার জন্য তুমি টিএনটি ইউজ করবা, টাইনাইট্রোটোলুইন। তাহলে দেখো তো আমাদের কি প্রশ্ন বলছে, ডিনামাইট তৈরিতে কি ইউজ করা হয়? নাইট্রোগ্লিসারিন, তাহলে আমাদের হবে নাইট্রোগ্লিসারিন। পরের প্রশ্ন, জাহাজ বিধ্বংস করবা, তাহলে কি ইউজ করবা? টিএনটি, টাইনাইট্রোটোলুইন। পরের প্রশ্ন, অ্যানজাইনা পেক্টোরিস, এটা কি একটা রোগ না? রোগ শনাক্ত করতে কি ইউজ করা হয়? নাইট্রোগ্লিসারিন।
দেখতে পাইছো ভাইয়া, সব প্রশ্ন আমাদের হয়ে গেল। পরের প্রশ্ন, হাত বোমা, দেখো বোমা, তাহলে টিএনটি, খুঁজো টিএনটি। পরের প্রশ্ন, ডেটলের মূল উপাদান। ডেটলের মূল উপাদানকে তোমাদেরকে একটু চিনতে হবে, আমি তো লিখে দিচ্ছি এখানে। ডেটলের মূল উপাদানকে বলা হয় ক্লোরোজাইলিন। কি বলে? ক্লোরোজাইলিন। এর সংকেতটা কি ভাইয়া? এই সংকেতটা হচ্ছে একটা বেঞ্জিন মূলক, তার এক হাতে থাকবে হাইড্রোক্সিল, নিচের হাতে থাকবে ক্লোরিন, আর তার 4 এবং 5 নম্বর কার্বনে থাকবে মিথাইল মূলক। এটাই হচ্ছে আমাদের ক্লোরোজাইলিন। এটা পার্সেন্টেজ কত হয়? 4.8% জলীয় দ্রবণ। কত পার্সেন্ট থাকে? 4.8%। এটা ক্লোরোজাইলিন, এটা হলো ডেটলের মূল উপাদান। তাহলে ডেটলের মূল উপাদান কি ভাইয়া বলো? ক্লোরোজাইলিন। সংকেত কি? এই যে লিখে দিছি, দেখছো? হয়ে গেছে। আসো পরের প্রশ্নে, 127 নম্বর। এগুলা দেখো ভাইয়া, এগুলা আমার পড়ানোর না। তুমি বোটানির 3rd চ্যাপ্টার, শর্ট সিলেবাসের বাইরের আসলে 3rd চ্যাপ্টার কি? সেল কেমিস্ট্রি। সেল কেমিস্ট্রির পড়াই হচ্ছে আসলে এগুলা। এই যে সেলুলোজ, এই সেলুলোজে কোন বন্ধন থাকে? মনে রাখবা, দুনিয়াতে যতগুলা কার্বোহাইড্রেট আছে তাদের ভিতরে থাকে হয় আলফা বন্ধন না হলে বিটা বন্ধন। সেলুলোজ ইজ এ কার্বোহাইড্রেট, তাহলে হয় আলফা আছে না হলে বিটা আছে। কারণ আমি বুঝবো কেমনে আলফা না বিটা? আমি একটা শর্টকাট ট্রিক ইউজ করতাম। কি ট্রিক্স? যদি কোনো কার্বোহাইড্রেটে সেলুয়ারটা থাকে, লাইক সেলুবায়োজ, সেলুলোজ, তখন হবে বিটা বন্ধন। বাকি সব ক্ষেত্রে হবে, বাকি ক্ষেত্রে হবে আলফা বন্ধন। তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া? বিটা। যেহেতু এটা কার্বোহাইড্রেট, তাহলে বন্ধনের নাম কি? গ্লাইকোসাইডিক বন্ধন। শেষ। এই যে CONH, এটা হলো প্রোটিনের বন্ধন। তাহলে প্রোটিনে কি বন্ধন থাকে? পেপটাইড বন্ধন। দুটা পেপটাইড বন্ধন কয়টা প্রোটিনকে যুক্ত করবে? খুবই মজার ব্যাপার। এটা একটা প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। বন্ধন কয়টা? একটা, দুইটা। প্রোটিন কয়টা? অ্যামাইনো অ্যাসিড কয়টা? একটা, দুইটা, তিনটা। 1 2 3, তাহলে ট্রাইপেপটাইড হয়ে যাবে। দেখছো, এটা একটা ট্রিকি কোশ্চেন, মেডিকেলে আসার মতো। দুইটা পেপটাইড বন্ধ, তিনটা অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করতেছে। তাহলে তিনটা 4টাকে যুক্ত করবে, 4টা 5টাকে যুক্ত করবে। ওকে, দেখো এই জিনিসটা তোমাদেরকে বোঝা লাগবে। পরের প্রশ্নে আসো। দেখো ডিএনএ কি? তুমি জানো ডিএনএ একটা ডাবল হেলিক্স স্ট্রাকচার। এটা কি করে? অনেকগুলো পলিপেপটাইডকে যুক্ত করে রাখে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। তার মানে এটা একটা বৃহৎ পলিমার। ঠিক আছে না? আসো পরের প্রশ্ন, 131 নম্বর প্রশ্ন। গ্লোবিউলার বা বর্তুলাকার প্রোটিন কি? প্রোটিন হলো 4 প্রকার: প্রাইমারি প্রোটিন, সেকেন্ডারি প্রোটিন, টারশিয়ারি প্রোটিন, কোয়াটারনারি প্রোটিন। এই টারশিয়ারিটা হলো 3D, তাহলে কি হবে? বর্তুলাকার প্রোটিন কি হবে? টারশিয়ারি প্রোটিন হবে। দেখছো? আসো পরের প্রশ্ন, নাইলন 6:6। এই 6 হলো তার কার্বন সংখ্যা। কি সংখ্যা? কার্বন সংখ্যা। তাহলে কি নির্দেশ করে? কার্বন সংখ্যা নির্দেশ করে। পরের প্রশ্ন, অতিরিক্ত খাদ্য থেকে লিভারে, তুমি জানো আমাদের খাদ্যে থাকে গ্লুকোজ। গ্লুকোজ যদি বেশি বেশি খাও তাহলে গ্লুকোজটা লিভারে চলে যাবে। এই যে লিভার, এই লিভারে গিয়ে কি হিসেবে সঞ্চিত থাকবে? গ্লাইকোজেন। এটা আমাদের গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। আর কোথায় সঞ্চিত থাকে? এই যে মাসল, মাসলে গিয়ে সঞ্চিত থাকে। আর কোথায় সঞ্চিত থাকে? অ্যাডিপোজ টিস্যুতে সঞ্চিত থাকে। অ্যাডিপোজ টিস্যু, মাসল, এগুলাকে কি সঞ্চিত থাকে? গ্লাইকোজেন সঞ্চিত থাকে। ঠিক আছে ভাইয়া? তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? গ্লাইকোজেন হবে আমাদের অ্যান্সার। আসো পরের প্রশ্নে চলে যাই। নাইলন কোন ধরনের পলিমার? পলিমার দুই রকম, একটা হলো প্রাকৃতিক, একটা হলো কৃত্রিম, আর একটা হলো 3 রকম: প্রাকৃতিক, কৃত্রিম, অর্ধকৃত্রিম। তো মনে রাখো এটা হলো কি? কৃত্রিম পলিমার। শেষ। পরের প্রশ্ন, কোন পদ্ধতিতে কার্বনের শিকল হ্রাস করে? আমি যখন ডিকার্বক্সিলেশন পড়াইছিলাম বলছিলাম ডি মানে অপসারণ, কার্বক্সিলেশন মানে কার্বন। যেহেতু একটা কমে যাচ্ছে তাহলে কি হবে? এটা হচ্ছে অপহরণ পদ্ধতি, অবহরণ পদ্ধতি। উর্স বিক্রিয়ায় বেড়ে যায়, এটা আরোহণ পদ্ধতি। বাকিগুলো নর্মালাইজ থাকে। ওকে, আসো পরের প্রশ্ন, কোন পদ্ধতিতে কার্বন শিকল বৃদ্ধি করা হয়? এই যে উর্স প্রক্রিয়ায়। উর্স প্রক্রিয়ায় কি হয়? অ্যালকাইল হ্যালাইডের সাথে আরেকটা অ্যালকাইল হ্যালাইড যুক্ত করো, R1X R2X, তাহলে কি হবে? এই দুটা হেলোজেন বের হয়ে যাবে এবং এই R1 আর R2 যোগ হবে। তাহলে কি হলো? কার্বন সংখ্যা বেড়ে গেল না? বা এটাকে আরেকভাবে বলতে পারো, 2RX বিক্রিয়া করবে। বিক্রিয়াতে তুমি যদি একটা উপযুক্ত বিকারক ইউজ করো তাহলে আরো দুটা এক হয়ে যাবে এবং হ্যালোজেনটা বেরিয়ে যাবে। কার্বন সংখ্যা বাইরে গেল না ভাইয়া? এটার জন্য এটাকে বলা হয় আরোহণ পদ্ধতি বা কার্বন শিকল বৃদ্ধিকরণ পদ্ধতি। ওকে, আসো পরের প্রশ্ন, 137। নিচের কোন যৌগ নাইট্রাইল কার্যকরী মূলক আছে? নাইট্রাইল, কার্টুন নেটওয়ার্ক, CN, এই যে
CN কার্টুন নেটওয়ার্ক। ওকে, 138 নিচের কোন বিকারকে ফেনোলিক হাইড্রোক্সিন মূলক শনাক্ত করতে পারে? এই দেখো, যখনই আছে ফেনল তার হাইড্রোক্সিন মূলককে শনাক্ত করে ব্রোমিন, ফেরিক ক্লোরাইড এবং ইন্ডোফেনল। এই যে ফেরিক ক্লোরাইড, দেখছো ভাইয়া, একটা বেসিক ভালো করে পড়লে তোমার সব এমসিকিউ হয়ে যায়। পরের প্রশ্নে আসি। দেখো 139, নিচের কোন যৌগটি ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়ায় বেশি সক্রিয়? এই যে মনে রাখবা, ইলেকট্রোফিলিক জুট, জুট মানে কি? সংযোজন না? একটা বিক্রিয়া সংযোজন কখন করবে? যখন সেখানে ডাবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন থাকে। তো অলওয়েজ মাথায় রাখবা, ডাবল বন্ধনের সক্রিয়তা ট্রিপল বন্ধনের থেকে বেশি, তাই ডাবল বন্ধন আগে জুট বিক্রিয়া অংশগ্রহণ করবে। দেখো বিউটেন, এটা অ্যালকেন, এটা বিক্রিয়ায় অংশ নিবে না। পেন্টাইন আর পেন্টাইন দুইটাই কিন্তু অ্যালকাইন, কিন্তু বিউটিন হলো একটা অ্যালকেন। তাহলে চোখ বন্ধ করে বলে দাও, জুট বিক্রিয়াটিতে আগে এই অংশ নিবে। ওকে, এই তো হয়ে গেছে। পরের প্রশ্ন 140 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, উর্স ফিটিক বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? এই যে উর্স, এই যে ফিটিক, উর্স কি করছিল মনে রাখবা, সে হলো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করছে। ফিটিক কি করছে? অ্যারোমেটিক হ্যালাইড থেকে অ্যারোমেটিক যৌগ তৈরি করছে। তাহলে এই দুটাকে তুমি যদি যোগ করে দাও, অ্যালকাইল হ্যালাইড আর অ্যারোমেটিক হ্যালাইড, তাহলে তুমি কি পাবা? এরকম একটা জিনিস পাবা না, অ্যালকোহল, অ্যালকেন এবং অ্যারোমেটিক, মানে বেনজিন এবং অ্যালকোহল, অ্যালকেন দুটো একসাথে পাবা না? তাহলে এটাকে বলা হচ্ছে অ্যালকাইল বেনজিন। তাহলে উর্স ফেটিক বিক্রিয়া দিয়ে কি তৈরি হয়? অ্যালকাইল বেনজিন তৈরি হয়। উর্স আলাদাভাবে, ফেটিক আলাদাভাবে করছিল, দুইটাকে একসাথে করে আমরা দুইটা অ্যালকাইল মূলক পাইছি, একটা হলো অ্যালকাইল মূলক, একটা বেনজিন মূলক। ওকে, আসো পরের প্রশ্ন। আসলে পড়ানোর কেমন কিছুই নেই আসলে। হফম্যান ক্ষুদ্র অংশকরণ বিক্রিয়া, বুঝতে পারছো? ক্ষুদ্র অংশে তৈরি করবে, তার মানে কি একটা কার্বন কমে যাবে, তার মানে কি এটা অবহরণ পদ্ধতি হবে, অবহরণ পদ্ধতি হবে। তাহলে এই যে একটা যৌগ আর CONH3, এখান থেকে CO বের করে দাও, তাহলে কি হবে? RNH2 তে কনভার্ট হয়ে যাবে না? তাহলে কার্বন একটা কমে গেল, তাহলে এটাকেই আমরা বলবো হলো হফম্যান ক্ষুদ্রকরণ বিক্রিয়া। তাহলে প্রোডাক্টটা কি হচ্ছে? RNH2, একটা অ্যামিন হচ্ছে, আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের হফম্যান ক্ষুদ্রকরণ বিক্রিয়া। ওকে ভাইয়া, পরের প্রশ্ন আসি। কি বলছে দেখো, ডাও পদ্ধতিতে তুমি কোনটা তৈরি করবা? আমি মনে রাখতাম কিউট, এই যে কিউতে হচ্ছে কিউমেন আর ডটে হচ্ছে ডাও, এই দুইটা দিয়েই হচ্ছে হলো আমরা ফেনল তৈরি করি। কি তৈরি করি? ফেনল তৈরি করি। তাহলে আমাদের ফেনল তৈরিতে এটা ইউজ করা হয়। ওকে, পরের প্রশ্ন, নিচের কোনটি থেকে পচা মাছের গন্ধ পাওয়া যায়? এটা একটু মনে রাখো ভাইয়া, অ্যামিন, অ্যামিন থেকে আমরা পচা মাছের গন্ধ পাই। কোন যৌগ ফেনল বিক্রিয়ায় ব্যাকলাইট উৎপন্ন করে? মনে রাখবা, এটা হচ্ছে আসলে পলিমারকরণ বিক্রিয়ার কনসেপ্টে আসে। বাইকার্বনে, এটা ফর্মালডিহাইড, এই ফর্মালডিহাইডের সাথে যখন তুমি ফেনল বিক্রিয়া করবা, তখন যে প্রোডাক্টটা পাবা সেটার নাম হচ্ছে কি? ব্যাকলাইট। ওকে, আসো এখন পরের প্রশ্ন, কোন যৌগটি 145, কোন যৌগটি অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে? খুব মজার একটা জিনিস, খেয়াল করো তো। এই যে এটা হলো বেনজিন, এটার সাথে আছে একটা অ্যালকাইল মূলক CH3, তাহলে এটার নাম হচ্ছে টলুইন। এই টলুইনের এই পোর্শনটা একটা অ্যালিফেটিক পোর্শন, আর এই পোর্শনটা একটা অ্যারোমেটিক পোর্শন। তাহলে দুটা মিলাই কি বোধ ধর্ম প্রদর্শন করছে না? এই জন্য আমরা বলবো অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক দুটাই প্রদর্শন করতেছে হলো টলুইন। টলুইন আছে, এই যে টলুইন, তাহলে আমাদের এটাই হবে অ্যান্সার। ওকে, এটা অ্যালকাইল মূলক, এটা হলো অ্যারোমেটিক মূলক, এই জন্য তারা দুটাই ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, পরের প্রশ্ন, সোডা লাইমকে অলরেডি পড়ে ফেলছি, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের যৌবনকে সোডা লাইম বলে। কোনটি আলোক সক্রিয় হবে? অ্যান্সারটা ভুল দেওয়া আছে। আলোক সক্রিয় হওয়ার জন্য কি লাগে? কাইরল কার্বনের 4টা হাতে 4টা ডিফারেন্ট ডিফারেন্ট মূলক থাকে। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা করবা, দেখবা কোনটা হয়। আসলে কোনোটাই অ্যান্সার নেই, সঠিক অ্যান্সার দেওয়া নেই এখানে। পরের প্রশ্নে আসো। এই যে অ্যালডিহাইড মূলক, তার সাথে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছো। আমি দেখো একটা জিনিস বুঝাই দিছি, দেখো সব হয়ে গেছে। বলছিলাম না ক্যানিজারো বিক্রিয়া দিয়ে অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ করা যায়? ক্যানিজারো ছিল কি? জতে জারণ বিজারণ, আলফা হাইড্রোজেন থাকবে না এবং গাঢ় হাইড্রোক্সাইড ইউজ করবা। এই দেখো গাঢ়, তাহলে মানে কি তুমি বুঝতে পারছো? এটা হলো ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়াতে কি তৈরি হয়? একটা অ্যালকোহল, একটা অ্যাসিড, কারণ জারণ বিজারণ। এই দেখো অ্যালকোহল তৈরি হয়েছে, অ্যাসিডীয় লবণ তৈরি হয়েছে। খেয়াল করছো কতটা বেসিক
তোমাদেরকে হেল্প করবে এরকম এমসিকিউ সলভ করতে। তোমাদেরকে খুব দ্রুত ভাবতে হবে, তাহলে ইনশাল্লাহ পারবা। পরের প্রশ্ন, ফেইলিং ডবল টলেন বিকারক। টাপ দিয়ে আমরা কি মনে রাখছিলাম? অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্যকরণ বিক্রিয়া। তারপরের প্রশ্ন, নিচের কোনটি ইলেকট্রোফাইল? এই যে দুইটা থাকে, একটা হলো নিউক্লিওফাইল, একটা হলো ইলেকট্রোফাইল। এন এটা হলো নিউক্লিওফাইল, এটা হলো ইলেকট্রোফাইল। ইলেকট্রনের প্রতি আকর্ষণ ইলেকট্রোফাইল, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ নিউক্লিওফাইল। যার নেগেটিভ চার্জ আছে অথবা মুক্তজোড় ইলেকট্রন আছে তারাই হলো নিউক্লিওফাইল। আর যার ইলেকট্রনের আসক্তি ইলেকট্রন কম আছে বা পজিটিভ চার্জ আছে তারা হলো ইলেকট্রোফাইল। খেয়াল করো তো, pH3-তে 2টা মুক্তজোড় ইলেকট্রন আছে, পানিতে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, অ্যামোনিয়াতে 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। কিন্তু BF3 এরা চাই, এদের কিছু নাই, BF চাই, তো এটাই কি ইলেকট্রোফাইল, কারণ এটার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। 2টা ইলেকট্রন দাও, এ রিসিভ করবে, কারণ বোরনে কি আছে? ফাঁকা অষ্টক অপূর্ণ অবস্থায় আছে, 6টা আছে, আরো 3টা লাগবে, এই জন্য তারা ইলেকট্রোফাইল। ওকে, আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন 151 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কোন জৈব যৌগে হাইড্রোজেন নাই? আচ্ছা ওকে, ওকে দেখো, দুইটা জিনিস তোমাদেরকে একটু জানতে হবে। এই জিনিস আমি আমার একাডেমিক লাইফে অনেক প্রবলেম ফেস করতাম, তা আমি এমনভাবে মনে রাখছিলাম যাতে আর ভুল না হয়, তোমাদেরকে আমি শিখাই দিচ্ছি। ওকে, এই যে এটা হলো আমাদের বেনজিন, তাই না? বেনজিন, এই জিনিসটাকে যদি আমি একটু সুন্দরভাবে লিখি, আচ্ছা কি হলো? বেনজিন। এটাকে যদি আমি একটু সুন্দরভাবে লিখি, কলমের সমস্যা হচ্ছে, বেনজিন, তাই না? বেনজিনটাকে আমি এভাবে লিখতে পাই না? এখানে একটা কার্বন, 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 আল্লাহ, কার্বন, 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 তাই না? অনুবন্ধে ডাবল বন্ধন থাকে এদের। বাকিগুলো হাতে কি আছে? হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। কলম একটু সমস্যা হয়েছে ভাইয়া। আচ্ছা, প্রত্যেকটাতে হাইড্রোজেন আছে আর কি, একটু মনে রাখো, প্রত্যেকটাতে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন আছে, এটাই তো বেনজিন, তাই না? এখন এই যে আমি বেনজিন বলয়টা আঁকাইলাম, এই বেনজিন বলয়ে যদি ক্লোরিন প্রতিস্থাপন করে, আচ্ছা আমি হচ্ছে এইখানে লিখি, আসলে লিখতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি এখানে লিখলাম, ধরো এটা হলো আমাদের বেনজিন, তাই না? 1 2 3 4 5 6 অনুবন্ধী ডাবল বন্ধন আছে। বাকিগুলাতে কি আছে বলো তো? বাকি হাতগুলোতে হাইড্রোজেন দ্বারা যুক্ত আছে না? এটাই তো আমরা লিখি, এটাই তো বেনজিন। এটার সংকেত কি? C6H6, তাই না? ক্লোরিন যদি এটাকে প্রতিস্থাপন করে, হ্যাঁ, ক্লোরিন 2 রকম বিক্রিয়া করতে পারে তার সাথে, একটা হলো প্রতিস্থাপন, আরেকটা হলো সংযোজন। একটা প্রতিস্থাপন, আরেকটা কি? সংযোজন। যদি ক্লোরিন এটাকে প্রতিস্থাপন করে, কাকে প্রতিস্থাপন করবে? এই হাইড্রোজেন বন্ধনগুলোকে প্রতিস্থাপন করবে না তারা, এই হাইড্রোজেনগুলোকে। তখন কি হবে? এইগুলাতে ক্লোরিন এসে বসবে না ভাইয়া, তখন আমরা বলবো C6H6 will be converted into C6Cl6। এই যে ক্লোরিন তাকে প্রতিস্থাপন করলো, তখন এটার নাম হচ্ছে, যেহেতু ক্লোরিন আগে আসলো এই জন্য এটার নাম হচ্ছে হেক্সাক্লোরাইড, হেক্সাক্লোরোবেনজিন। এটার নাম কি ভাইয়া? হেক্সাক্লোরোবেনজিন। এরপরে আসো, যদি প্রতিস্থাপন না করে সংযোজন করতো, এই যে ডাবল বন্ধনগুলো আছে সেগুলো ভাঙতো, একটা করে হাত ফাঁকা হতো, সেখানে এসে ক্লোরিন অ্যাড হইতো। তাহলে কি হইতো ভাইয়া? তখন আমরা পাইতাম হচ্ছে ক্লোরিন যেহেতু অ্যাড হতেছে সংযোজনের মাধ্যমে, তখন তাকে আমরা বলতাম ক্লোরোহেক্সিন বা ক্লোরোহেক্সিন বলতে পারো, ক্লোরোবেনজিন, মানে বেনজিন ক্লোরাইড। এটাকে আমরা তখন কি বলতাম? বেনজিন ক্লোরাইড। তখন আমরা কি বলতাম তাকে? বেনজিন ক্লোরাইড। ওকে, বেনজিন হেক্সাক্লোরাইড, হেক্সাক্লোরাইড। এই বেনজিন হেক্সাক্লোরাইডেরই অপর নাম হচ্ছে ভাইয়া গ্যামাক্সিন। কি নাম? গ্যামাক্সিন বলা হয়ে থাকে।
ঠিক আছে, তাহলে বেনজিন হেক্সাক্লোরাইড ইজ দ্য প্রোডাক্ট অফ সংযোজন জোন, কিন্তু হেক্সাক্লোরোবেনজিন ইজ এ প্রোডাক্ট অফ প্রতিস্থাপন। সংকেত কি? এই বেনজিন ক্লোরাইডের সংকেত, হেক্সাক্লোরোবেনজিনের সংকেত হলো C6Cl6, আর এটার সংকেত হলো C6H6Cl6। ওকে, এই দুটা জিনিস আমি একাডেমিক লাইফে খুবই প্রবলেম ফেস করতাম। আমি তোমাদেরকে বলে দিলাম যে ক্লোরিন প্রতিস্থাপনও দেয়, সংযোজনও দেয়। কার সাথে? বেনজিনের সাথে। যদি প্রতিস্থাপন দেয় হেক্সাক্লোরোবেনজিন C6Cl6, সংযোজন দিলে বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাসিন, এটাকে বলা হয় C6H6Cl6। ওকে, তাহলে এখন আসো আমরা জাস্ট প্রবলেমটা সলভ করি। কি বলছে দেখো, তাহলে নিচের কোন যৌগে হাইড্রোজেন নাই? হেক্সাক্লোরোবেনজিন একটু আগে পড়াইলাম যে C6Cl6, প্রত্যেকটা হাইড্রোজেনকে ক্লোরিন প্রতিস্থাপন করলো না, তাহলে এখানে কোনো হাইড্রোজেন আমি পাবো না। ওকে, পরের প্রশ্নটা দেখো 152তে কি বলছে? গ্যামাস্কিন পাউডারের সংকেত কি? দেখো গ্যামাস্কিন একটু আগে বলছি ক্লোরিন হেক্সাক্লোরাইড, এই যে C6H6Cl6, দেখছো এটা সংযোজনের ফলে তৈরি হয়েছে। এখন আয়ার বর্ণালীতে সিও বর্ণের শোষণ ব্যান্ডের তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যা কোনটার বেশি হবে? সবচেয়ে বেশি হয়ে থাকে ভাইয়া অ্যালডিহাইডের, তারপরে বেশি হয় অ্যাসিডের, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তারপরে হয় ভাইয়া কিটোনের। ওকে, তাহলে এরা দুইটাই হলো 3 নম্বর। ঠিক আছে, তো দিস অল অ্যাবাউট আওয়ার অর্গানিক কেমিস্ট্রি এমসিকিউ। আমি ট্রাই করছি ইন ডিটেলে তোমাদের যতটুকু দরকার হয় ততটুকু সবগুলো জিনিস আমি তোমাদেরকে বলে দেওয়ার। আসলে দেখো লাস্টের দিকের এমসিকিউগুলো অনেকটা মুখস্থ ছিল, তাও আমি ট্রাই করছি তোমাদেরকে ওইগুলাকে এক্সপ্লেন করার, যতটুকু পারছি এক্সপ্লেন করছি, এর বেশি আসলে এক্সপ্লেন করা পসিবল ছিল না। তো এইটাই, তোমরা প্লিজ আমি যা পড়াইছি তোমরা যদি একবার নিজেরা ভালো করে পড়ো ইনশাল্লাহ পারবো। তো আজকের মতো এতটুকুই। আর আমি আসলে ক্যাপ পরে কখনো ক্লাস নেই না, আমার মাথাতে একটা অপারেশন হয়েছিল 15 দিন আগে, সাবডুরাল হ্যামাটোমার, দ্যাটস ওয়াই আমাকে আসলে ক্যাপ পরে থাকা লাগতেছে। তো সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমি দ্রুত সুস্থ হয়ে যেতে পারি। আর এই তো, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।